হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসিআই। বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে ডাব্লিউবি সেট পরীক্ষা দিয়েছো এবং আশা করি এখানে যারা আছো প্রত্যেকেই সেট পরীক্ষার্থী, ঠিক আছে? তো যারা খুব সিরিয়াস পরীক্ষার্থী তারা কিন্তু যতক্ষণ না সফল হচ্ছে ততক্ষণ থামে না বা ক্লান্ত হয় না। আজকের এই ক্লাসে আমি জানি তারা আছো যারা স্বপ্ন ঘুমিয়ে দেখো না, বরং যারা স্বপ্ন দেখো এতটাই যে রাতে ঘুমোতে পারো না যতক্ষণ না স্বপ্নটা পূরণ হচ্ছে। সে কারণেই সারাদিনের ধকল, অনেক সকালে ওঠা, তারপরেও আজকের ক্লাসে। আজকের এই ক্লাসটা নেটের আনসার কি শুধু নয়, প্রতিটি উত্তর কেন এটা হলো সেটা নিয়ে ইনডেপথ আলোচনা করার, যাতে তোমরা বুঝতে পারো যে তুমি কেন ভুল করেছো, কিভাবে ভাবা উচিত ছিল। এত তাড়াহুড়ো করে ক্লাসটা দেওয়ার কারণটা কি? হাতে সময় খুব কম, আমাকে সফল হতেই হবে। সেটটা যা হয়েছে ইটস গুড, সামনে নেট পরীক্ষা এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি আজকে যারা সেট পরীক্ষা দিল তারা প্রত্যেকেই নেটের ফর্ম ফিল আপ করেছে, প্রত্যেকেই এবছর নেট পরীক্ষা দিতে যাবে। তাই সকলের স্বার্থে যত তাড়াতাড়ি সম্ভব আমরা আয়োজন করেছি এই আনসার কি নয়, ইন ডিটেল এক্সপ্লেনেশন অফ ডাব্লিউবি সেট পেপার 1। আজকে আমাদের সঙ্গে আলোচনায় আছেন অঙ্কিতা ম্যাডাম। তো আমি অঙ্কিতা ম্যাডামকে অনুরোধ করবো আজকের ক্লাস শুরু করার জন্য। ম্যাম। থ্যাংক ইউ স্যার। তো তোমরা আজকে নিশ্চয়ই পরীক্ষাটা দিয়ে বুঝে গেছো যে এখন মানে প্রতিদিন তোমাদের ক্লাসে একটা কোশ্চেন থাকে যে কি ধরনের কোশ্চেন আসবে, কি ধরনের কোশ্চেন আসবে। তো আজকে আমরা পরীক্ষাটা যারা দিয়েছো এবং যারা পরবর্তীতে দেবে তারা সবাই বুঝতে পেরে গেছে যে কি ধরনের পরীক্ষাটা হয়, কি ধরনের কোশ্চেন এখন আসছে। নেটের ক্ষেত্রে অনেকটা আপডেটেড হয়ে গেছে, বাট সেটের ক্ষেত্রে এখনো খুব একটা বেশি আপডেটেড হয়নি। যেই কনসেপ্ট গুলো আমরা জানি সেই কনসেপ্টের উপর নির্ভর করেই কিন্তু, বাট ইন ডেপথ মানে পুরো খুঁটিনাটি জানলেই সেই কোশ্চেন গুলো কিন্তু সলভ করা খুব সহজ হবে। তো আমি আজকে পেপার ওয়ানের যত থিওরি পার্ট গুলো যে কয়েকটা আমরা পড়েছি এতদিন ধরে, এত চেষ্টা করেছি পড়ে বোঝার চেষ্টা করেছি, সেগুলো আমি আলোচনা করব। তার সাথে সাথে অপশনস গুলোরও আমি প্রত্যেকটা অপশনসই ডিটেলসে বলবো কেন এটা হচ্ছে না এবং কেন এটা হবে, কারেক্ট অ্যান্সার হবে। তো ফার্স্টেই যে কোশ্চেনটা এসেছিল সেটা আমি জানি তোমরা চোখ বুঝে সবাই ঠিক অ্যান্সার দিয়েছো, কেউ এরকম নয় যে ভুল অ্যান্সার দিয়ে এসেছো, কারণ আমি নিজে এটা ক্লাসে পড়িয়েছি, উদাহরণ দিয়ে এক্সাম্পল দিয়ে পড়িয়েছি। প্রথম হচ্ছে যে কোশ্চেনটা সেটা কি বলা হয়েছে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন রিসার্চ, ভীষণই সহজ কোশ্চেন। এখানে কি দিয়েছে অপশন, ক্যান বি ম্যানিপুলেটেড, রিমেইনস কনস্ট্যান্ট ফর স্টাডি, ক্যানট বি মেজার্ড, ক্যান অনলি বি কাউন্টেড। এই কোশ্চেনটার পিছনে আমি সময় নষ্টই করতে চাই না, কারণ এখানে রাইট অ্যান্সার হবে ক্যান বি ম্যানিপুলেটেড। আমি যেটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম যে দু ধরনের ভেরিয়েবল, মেইন আমাদের ইম্পর্টেন্ট দুটো ভেরিয়েবলস থাকে, একটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ম্যানিপুলেশনের কারণে যে ফলটা প্রকাশিত হয় সেটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মাধ্যমে প্রকাশিত হয়। তাহলে ম্যানিপুলেশন কোথায় হচ্ছে? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর হচ্ছে। উদাহরণ আমি কি দিয়েছিলাম যে আমরা হেলদি লাইফ লিড করলেই আমাদের ওজন কমবে। তাহলে যদি একজন মানুষ হেলদি লাইফ লিড করে, জিমে যায়, হেলদি খাবার খায়, সে তার জীবনযাত্রাকে পরিবর্তন করছে, এর ফলে কি হচ্ছে, যত তার ওয়েট ছিল সেটা ধীরে ধীরে কমে আসছে। তার মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে আমার হেলদি লাইফ লিড, মানে আমার জীবনের উপরেই আমি ম্যানিপুলেশন করছি যে আমি এইভাবে জীবনটাকে, সকালে ঘুম থেকে উঠবো, হেলদি খাবার খাবো, জিমে যাব, ব্যায়াম করব, যোগা করব, যা যেভাবেই হোক একটা হেলদি লাইফ লিড করবো, ফাস্ট ফুড খাবো না, এবং তার ফলে আমার ওয়েটটা কমে আসবে। তার মানে কি এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ম্যানিপুলেটেড হচ্ছে। তাহলে এখানে আমি জানি সবাই সঠিক অ্যান্সার দিয়েছো, আমি কারোর থেকে জানতেই চাই না যে কেউ ভুল দিতেই পারো না। তো এটা প্রথম অ্যান্সারটা হবে ক্যান বি ম্যানিপুলেটেড। বাকি যেই অপশনস গুলো আছে কোনোটাই মানে ঠিক যুক্তিসঙ্গত বা মিনিংফুল নয়। যেমন রিমেইনস কনস্ট্যান্ট ফর স্টাডি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কখনোই কনস্ট্যান্ট থাকে না, এটা পরিবর্তিত হয়। যে আমি হেলদি লাইফ লিড করছি তার জন্য আমার ওজন কমছে, যেই আমি হেলদি লাইফ লিড করা কমিয়ে দেবো, ফাস্ট ফুড বেশি বেশি করে খাবো, অনেক বেলা অব্দি ঘুমিয়ে থাকবো, কাজ করব না, কিছু করব না, তাহলে কি হবে, ধীরে ধীরে আমার ওজন বাড়তে থাকবে। তার মানে কি এটা কখনোই কনস্ট্যান্ট হয় না, এটা পরিবর্তনশীল, ডাইনামিক ইন নেচার হয়। ক্যানট বি মেজার্ড, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে মেজার করা যায় না, এরকম মেজারমেন্টের কথা ভেরিয়েবলের ভিতরে আসেই না।
তারপর ক্যান অনলি বি কাউন্টেড, মেজারমেন্ট কাউন্ট মানে পরিমাপ করা, সংখ্যা গোনা, এইসব জিনিসগুলো, এই কনসেপ্ট গুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ভেতরে আসছে না, তাই আমাদের মেন অ্যান্সারটা হবে ক্যান বি ম্যানিপুলেটেড। তারপরে আসছে একটা নতুন ধরনের কনসেপ্ট, যেটাও আমি পড়িয়েছিলাম অনেকদিন আগে হায়ার এডুকেশনের যে পার্টটা আমি পড়িয়েছিলাম, সেখানে আমি পড়িয়েছিলাম ন্যাশনাল ইনস্টিটিউশন র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক। এবং যখন আমি পড়িয়েছিলাম তখন আমি বলেছিলাম যে এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট টপিক, এটার থেকে বছরের পর সেট অথবা নেট যে কোনো একটা পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসছে। তো এখানে কি মেনলি কোশ্চেন করেছে যে the parameters for national institutional ranking framework, যেটাকে আমরা শর্ট ফর্মে বলি NIRF, ইন ইন্ডিয়া আর, মানে এখানে বলা হচ্ছে যে কি করে ভারতবর্ষে ন্যাশনাল ইনস্টিটিউশন র্যাঙ্কিং ফ্রেমওয়ার্কটা আমরা ধার্য করি, কিসের উপর নির্ভর করে একটা ইউনিভার্সিটিকে বা একটা কলেজকে আমরা মান্যতা দিই যে এই ইউনিভার্সিটিটা সবচেয়ে ভালো, র্যাঙ্কিং 1-এ আছে, বা এই কলেজটা র্যাঙ্ক 1-এ আছে, বা এই কলেজটা ওয়ার্স্ট কলেজ মানে সবচেয়ে খারাপ, বা এই ইউনিভার্সিটিটার এখন সেই রকম ভাবে কোনো কোয়ালিফিকেশন নেই। তো এটা কে ধার্য করে? ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক। আমি এটা বলে রাখি 2016 সাল থেকে এই কনসেপ্টটা কিন্তু শুরু হয়, এবং তারপর থেকে ধীরে ধীরে প্রতি বছর করে একটা করে লিস্ট বেরোয়, এবং 2024 সালেও আমাদের ঠিক মে জুনের মাঝামাঝি সময় কিন্তু এই লিস্টটা বেরোয় NIRF এর, যে কত ইন্ডিয়ার কোন কোন কলেজ, কোন কোন ইউনিভার্সিটি, কোন কোন ইঞ্জিনিয়ারিং কলেজ, এগ্রিকালচারাল, মেডিকেল কলেজগুলো কিন্তু সবচেয়ে বেশি মাত্রায় 1 নম্বরে রয়েছে। তো কি ক্রাইটেরিয়ার উপর নির্ভর করে এই ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্কটা দেওয়া হয়, সেই কোশ্চেনটা করা হয়েছে। প্রথমেই আমাদের অপশন এ তে আমি জানি তোমরা নিশ্চয়ই যারা পড়েছো তারা সঠিক অ্যান্সার দিয়েছো। প্রথম অপশনে কি বলেছে? টিচার স্টুডেন্ট রেশিও, তারপরে রিসার্চ প্রজেক্ট, প্লেসমেন্ট, ইউজি পিজি অ্যান্ড পিএইচডি প্রোগ্রামস অ্যান্ড আউটরিচ প্রোগ্রাম। এবার এটা আমি না শর্ট ফর্মে বলে দিচ্ছি যে এটার মেনলি কি বিষয়টা। প্রথমে একটা কলেজ বা ইউনিভার্সিটি কে গুণগতভাবে উন্নত কিভাবে আমরা দেখব, যে সেখানে আমরা কমন সেন্সিক্যালি যদি ভাবি সেখানে কিভাবে পড়াশোনা করানো হয়, সেখানকার টিচাররা যে ফ্যাকাল্টিস রয়েছে তারা স্টুডেন্টদেরকে কিভাবে পড়ায়, তো তাদেরকে কি হবে ভালোভাবে সবকিছু বুঝিয়ে একটা কোলাবোরেটিভ নেচারের একটা ক্লাসরুম তৈরি করতে হবে, যেখানে স্টুডেন্টরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে, টিচার স্টুডেন্ট দুজনের মধ্যে একটা ইকুয়াল রিলেশনশিপ থাকবে। ঠিক আছে? তো টিচিং আর লার্নিং সিস্টেমটা খুব উন্নত মানের হতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। তারপরেই কি হচ্ছে যে ওই ইউনিভার্সিটি থেকে কোন কিরকম রিসার্চ স্কলার বেরোচ্ছে, কি ধরনের রিসার্চ হচ্ছে, এবং রিসার্চ পড়াতে গিয়ে আমি বলেছিলাম যে রিসার্চ মেন বিষয়টা মেন বক্তব্যই হচ্ছে আমি রিসার্চ করে আমার সোসাইটির উন্নতি করতে চাই, আমার যে সোশ্যাল প্রবলেম গুলো আছে সেগুলোর সমাধান করতে চাই। তো সেই রিসার্চটা কিরকম হচ্ছে, তো এগুলো তো কলেজ ইউনিভার্সিটি এই স্তরগুলো থেকেই তো মানুষের মনে রিসার্চার জেগে ওঠে যে আমি এই বিষয়টা নিয়ে কাজ করি। আমরা যেমন মাস্টার্স থেকেই ভাবতে শুরু করি যে আমরা এই বিষয়টা নিয়ে স্পেশালাইজেশন করব, তারপরে এই পার্টিকুলার টপিকটার উপরেই কিন্তু আমি পরবর্তীতে গিয়ে গবেষণা করব। তো সেই জিনিসটা কিন্তু আমাদের ইউনিভার্সিটি বা কলেজ লেভেল থেকেই স্টার্ট হয়ে যায়। তো সেই জিনিসটা জানতে হবে যে ওই ইউনিভার্সিটি রিসার্চার কত বের করছে এবং তাদের প্রজেক্ট গুলো বাইরে গিয়ে কতটা সাকসেসফুল হচ্ছে সেটা দেখতে হবে। তারপরে দেখতে হবে যে গ্রাজুয়েশন আউটকাম, যে কতজন এরকম কত বেশি পরিমাণে উত্তীর্ণ হচ্ছে। কোনো একটা ইউনিভার্সিটি আর কলেজের মেইন লক্ষ্যটাই থাকবে যাতে বেশি বেশি পরিমাণে, ক্লাসে যদি 50 জন থাকে তাহলে 50 জনই যাতে ভালো রেজাল্ট করে পাশ করে। প্রত্যেকটা ইনস্টিটিউশন, যদি আমরা একটা নর্মাল ইনস্টিটিউশনে দেখি সেখানেও কিন্তু এরকমই একটা লক্ষ্য থাকে যে আমাদের এখান থেকে যাতে সবাই ভালো রেজাল্ট করে বেরোয়। ঠিক আছে? তো এরকম প্রত্যেকটা ইউনিভার্সিটি আর কলেজেও থাকে যে যারা গ্রাজুয়েট হয়েছে, যারা পোস্ট গ্রাজুয়েট করছে, তারা যাতে একটা ভালো রেজাল্ট করে বেরোয় এবং প্রত্যেকেই যাতে উত্তীর্ণ হয়, সেটার হারটা যাতে বৃদ্ধি পায়, ইনক্রিজ হয়, সেটা দেখা কাজ। তারপরে দেখতে হবে যে কতটা আউটরিচ হচ্ছে অথবা ইনক্লুসিভিটি হচ্ছে,
যে আমি যে রিসার্চটা করছি ওই ইউনিভার্সিটিতে থেকে, বা আমি যে কোর্সটার উপর কাজ করছি, ধরো ইউজিতে যে কোর্সের উপর আমি ইউজি করছি, বা পোস্ট গ্রাজুয়েট যে কোর্সের যে কোনো একটা কোর্সের উপর কাজ করছি, সেই কোর্সটা কমপ্লিট করার পর আমি পরবর্তীতে গিয়ে যখন সেখান থেকে বেরিয়ে যাব, ইউনিভার্সিটির দরজা থেকে যখন বেরিয়ে যাব, সেটা আমি বাইরের মানুষের কাছেও ছড়িয়ে দিতে পারি যে এই কোর্সটা করে আমি এইভাবে স্কিল বেসড ভাবে আপডেটেড হয়েছি, স্কিলফুলি আপডেটেড হয়েছি, আমি এই কাজ করতে পারি। এই সমস্ত জিনিসগুলো তো আমরা বেসিক জিনিসগুলো কলেজ আর ইউনিভার্সিটি থেকেই তৈরি হয়। আর সেই জায়গাটাই যদি সঠিক না হয়, সেই জায়গাটাতেই যদি সঠিকভাবে পড়াশোনা না করানো হয়, তাহলে কিন্তু আমাদের স্কিলটা ডেভেলপ হয় না। তাই আউটরিচ আর ইনক্লুসিভিটি থাকতে হবে। তারপর রয়েছে পারসিপশন, যেখানে দেখতে হবে যে আমরা প্রথমে ক্লাস 12 পাস করার পর সবসময় আমাদের টার্গেট থাকে কোনো একটা ভালো কলেজে ভর্তি হব। কেন থাকে সেটা বুঝবো কি করে যে এই কলেজটা ভালো বা এই ইউনিভার্সিটিটা ভালো? কি করে বুঝবো? তাদের অ্যালুমিনি দেখে, যে এই স্টুডেন্ট এখানে পড়ে এখান থেকে পাশ করে একজন বিশাল বড় সায়েন্টিস্ট হয়েছে, তার মানে এখান থেকেই সে বেসিক জিনিসটা শিখেছে, এখানে এতটাই ভালো পড়াশোনা করে যে সে জীবনে সুপ্রতিষ্ঠিত, পরবর্তী ফিউচারে গিয়ে সুপ্রতিষ্ঠিত হয়েছে। প্লাস এটা কি রেপুটেশন বাড়ায়, ইউনিভার্সিটিটা এবং কলেজের রেপুটেশন বাড়ায়। যত ভালো অ্যালুমিনি বেরোবে তত ভালো রেপুটেশন বাড়বে। জেএনইউ যেমন জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে সব ভালো ভালো অ্যালুমিনি, সে পলিটিশিয়ানরাই হোক বা ইকোনমিক্যাল হোক, যত আমাদের বড় বড় মানে ব্যক্তিরা রয়েছে তারা কিন্তু জেএনইউ থেকে বেরিয়েছে। আমাদের কলকাতায় যাদবপুর থেকে, প্রেসিডেন্সি থেকে, এখান থেকে এরকম অ্যালুমিনিয়াম বেরিয়েছে। তাই স্টুডেন্টদের ঝোঁক থাকে কি এই ধরনের ইউনিভার্সিটি বা এই ধরনের কলেজগুলোতে আমি ভর্তি হব, কারণ আমি এই জায়গাটায় পড়লে হয়তো ফিউচারে আমিও সুপ্রতিষ্ঠিত হতে পারবো। তো সেই জন্য কি হতে হবে? পারসেপশন থাকতে হবে। তাহলে আমাদের অপশনের মধ্যে কি কি থাকলো? টিচিং লার্নিং থাকলো, টিচিং লার্নিং রিসোর্সেস থাকলো, তারপরে রিসার্চ অ্যান্ড প্রফেশনাল প্র্যাকটিস থাকলো, গ্রাজুয়েশন আউটকাম কতজন উত্তীর্ণ হচ্ছে সেটা দেখতে হবে, প্লাস আউটরিচ এবং ইনক্লুসিভিটি, স্কিল ডেভেলপমেন্ট হতে হবে, এবং শেষে গিয়ে পারসেপশন, কত ভালো রেপুটেশন সমাজের মধ্যে ওই ইউনিভার্সিটিটা রয়েছে, সেটার উপর নির্ভর করেই কিন্তু এই ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্কটা ধার্য করা হয়। তো আমাদের এখানে অপশন ডিটা হচ্ছে মেন অ্যান্সার। ঠিক আছে? এরপরে পরবর্তী কোশ্চেনটা কি, যে আইডেন্টিফাই দ্য কারেক্ট পেয়ার রিলেটেড টু রিসার্চ ফ্রম দ্য ফলোইং। এইখানে কি হচ্ছে, এই কোশ্চেনটা টোটালি কনসেপ্ট বেসড একটা কোশ্চেন, যেখানে কি বলা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে রিসার্চের ক্ষেত্রে যে কারেক্ট পেয়ার রিলেটেড, মানে এর সাথে এই যে দুটো কনসেপ্ট আমাদের সামনে তুলে ধরা হয়েছে, এবং তাদের মধ্যে দেখা যাচ্ছে যে এরা একদম ঠিকঠাক ভাবে একসাথে কাজ করছে। ঠিক আছে? একদম টিম ওয়ার্কের মতো একসাথে কাজ করছে। প্রথমটা কি বলছে, যে রেশনাল অফ দ্য স্টাডি, এবং তার সাথে পেয়ার করেছে কার সাথে? এমার্জেন্স অফ দ্য স্টাডি। এবার আমি আমার এত ডিটেলসে না বললেও চলে, বাট আমাদের কি মেইন বিষয়, আমরা কোশ্চেন দেখেই বুঝতে পারছি যে কনসেপ্ট আমাদের ক্লিয়ার করতে হবে। কেউ যদি ভুল অ্যান্সারও করে এসে থাকো, সে কি হবে, এখন যদি আমি কনসেপ্ট গুলো ক্লিয়ার করে দিই, সেই জিনিসটা বুঝে যাবে, পরবর্তীতে আর ভুল হবে না। তো রেশনাল অফ দ্য স্টাডি কি? সমস্তটাই রিসার্চ বেসড এর উপরেই আমরা ধরে নিচ্ছি। রেশনাল অফ দ্য স্টাডি বোঝাচ্ছে যে রিসার্চটা কেন আমি করছি। আমি ধরা যাক একজন রিসার্চার বা আমি একজন স্কলার, আমার একটা নিজস্ব কোনো উদ্দেশ্য রয়েছে যে কেন আমি রিসার্চটা করব। যেমন উদাহরণে বলা যেতে পারে, কেউ যদি ওয়াটার পলিউশন নিয়ে কাজ করে, তার মানে কি সে সামনে এমন কিছু ঘটনা দেখেছে যে ভারতবর্ষের মধ্যে কিছু কিছু গ্রামে আছে যেখানে এত বেশি মাত্রায় জলদূষণ হচ্ছে যে মানুষ সম্পূর্ণরূপে খুব খুব খারাপ ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষের জীবনযাপন, মানুষ আনহাইজিনিক থাকার পরে তাদের মধ্যে নানান রকমের অসুখ দেখা যাচ্ছে। সে হয়তো প্রত্যক্ষ করছে সেই জিনিসগুলো, এবং তার মনের মধ্যে যাচ্ছে যে আমার তো এই জিনিসটা একজন ভারতীয় নাগরিক হিসেবে থেকে আমার এই জিনিসটা সলভ করা প্রয়োজন। তো তার জন্য আমি কি করব, যে আমি একটা রিসার্চ শুরু করতে চাই। তাহলে আমার উদ্দেশ্য কি, যে এই জলদূষণকে কিভাবে কমানো যায় এবং মানুষ যাতে কিভাবে একটা সুস্থ, স্বাভাবিক, পরিচ্ছন্ন জীবনযাপন করে, সেটা দেখা আমার উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটাকে বেস করে আমি গবেষণা করা স্টার্ট করলাম বা রিসার্চ করা স্টার্ট করলাম। এই বিষয়টাকে বলা হয় রেশনাল অফ দ্য স্টাডি। ঠিক আছে? এরপরে কেউ কোশ্চেন করবে, এমার্জেন্স অফ দ্য স্টাডি কি? অনেকেই এটা ভাববে যে রেশনাল অফ দ্য স্টাডি আর এমার্জেন্স অফ দ্য স্টাডি কারেক্ট পেয়ার, শুনলে এরকম মনে হয়, বাট
এরা কারেক্ট পেয়ার নয়, এরা টোটালি ডিফারেন্ট। রেশনাল অফ দ্য স্টাডি হচ্ছে যে রিসার্চটা করার পেছনে একজন রিসার্চারের উদ্দেশ্য কি। এমার্জেন্স অফ দ্য স্টাডি কি? এমার্জেন্স অফ দ্য স্টাডি হচ্ছে যে আমি কি করে এই রিসার্চটাকে কন্ডাক্ট করব, কিভাবে রিসার্চটাকে কন্ডাক্ট করব, সেটা আমি অলরেডি বলেছি যে আমাদের 8 থেকে 9টা স্টেপ ফলো করতে হবে, তারপর সেই স্টেপ বাই স্টেপ আমাকে কাজটা করতে হবে। যেমন আমাকে রিসার্চের প্রবলেম ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে, ধরা যাক ওয়াটার পলিউশন আমার প্রবলেম, তারপরে গিয়ে আমি বিভিন্ন লিটারেচার রিভিউ করব যে আগে কে ওয়াটার পলিউশনের উপর কাজ করেছে, তাদের কি বক্তব্য, তারা কি ধরনের সলিউশন দিয়েছে, সেগুলো পড়া খুঁটিয়ে খুঁটিয়ে তারপরে গিয়ে আমি করব হাইপোথেসিস ক্রিয়েট করব যে কি করে আমি কিভাবে আমি এটাকে সলিউশন করব, একটা প্রেডিক্টেবল অ্যাপ্রোচ আমি বের করব। এগুলো আমাদের সব জানা বিষয়। এরপরে ডাটা কালেকশন, ইন্টারভিউ নেব, সেটা কোয়েশ্চেনারিজ করব, ওপেন এন্ডেড বা ক্লোজ এন্ডেড যে কোনো হোক, সেটা ডাটা অ্যানালিসিস করব, স্যাম্পলিং করব, যত যত আমরা পার্টগুলো জেনেছি সব শেষে গিয়ে কনক্লুশন করব, ডাটা মেজারমেন্টের পর কনক্লুশন করব। হ্যাঁ, তো সেই যে কিভাবে একজন রিসার্চার রিসার্চটা করছে সেটাকে বলা হয় এমার্জেন্স অফ দ্য স্টাডি। তো এখান থেকে তোমরা বুঝে গেলে দুটোই কিন্তু ভিন্ন কনসেপ্ট, তার মানে এরা কারেক্ট পেয়ার নয়। এরপরে আসছে মেথডস অ্যান্ড প্রসিডিওর। আমার মতে অনেকে এই জায়গাটায় ভুল করতে পারে, অনেকেরই মনে হবে মেথডস এবং প্রসিডিওর তো একই জিনিস, বাট এখানেও ডিফারেন্ট। মেথডস বলতে বোঝায় যে কি কি উপায়ে, কিভাবে আমি কোনো একটা জিনিসের উপর রিসার্চ করব। আমি যখন রিসার্চ পড়িয়েছিলাম তখন বলেছিলাম দেয়ার ইজ এ ভেরিয়াস টাইপ অফ রিসার্চ মেথড। তার মধ্যে আমাদের কি কি হচ্ছে, আমাদের হচ্ছে কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ মেথড, মেন দুইজন, তাদের ভিতর থেকে নানান রকম মেথড আসছে, এক্সপেরিমেন্টাল আসছে, ফান্ডামেন্টাল আসছে, অ্যাপ্লাইড আসছে, অ্যাকশন আছে, বিভিন্ন ধরনের। আমি প্রায় 12 থেকে 13 ধরনের মেথডস পড়িয়েছি যে এইভাবে আমি এই মেথডস, কোথাও হয়তো আমাকে এক্স পোস্ট ফ্যাক্টো বা কোথাও আমাকে এক্সপেরিমেন্টাল, কোথাও আমাকে ফান্ডামেন্টাল স্টাইলে রিসার্চ করতে হবে, সেটাকে বলা হচ্ছে মেথডস। প্রসিডিওর কি? যে ওই মেথডসটাকে নির্ভর করে, মেথডসটার উপর নির্ভর করে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেটিভ ওয়েতে যখন রিসার্চার রিসার্চ করে থাকে সেটাকে বলা হয় প্রসিডিওর। তাই এরাও কারেক্ট পেয়ার নয়। এরপরে আসছে আমাদের অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড সামারি পয়েন্ট। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট কি বোঝাচ্ছে? আমি অ্যাবস্ট্রাক্টের কথাও বলেছিলাম, যেখানে বলেছিলাম যে আমরা রিসার্চ পেপার লেখার আগে হাইপোথেসিস, মানে একটা তো অলরেডি রিসার্চটা শুরু করার আগে লিটারেচার রিভিউর পর আমরা একটা প্রেডিক্টেবল অ্যাপ্রোচ বানিয়ে দিই বা প্রেডিক্টেবল সলিউশন বানাই, এবং তার উপর নির্ভর করে আমরা রিসার্চটাকে ডিজাইন করি, সমস্ত আমার এগুলো বলা। তো সে অ্যাবস্ট্রাক্ট বিষয়টা তাই যে আমি পরবর্তীতে কি করতে চাচ্ছি, বা আমি এই রিসার্চটা যখন শেষ হয়ে গেছে আমি অ্যাকচুয়ালি কি করেছি সেটা টোটালটা কয়েকশো শব্দের মধ্যে লেখা, সেটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট। এবার সামারি পয়েন্ট, সেটাও সেম, যে আমি অ্যাকচুয়ালি কি করেছি, হয়তো আমি 50 পাতার একটা থিসিস লিখেছি ওয়াটার পলিউশনের উপর, তার সলিউশনের উপর, অনেক কিছু। এবার যখন আমার এক্সপার্ট রিভিউ হবে, তাদের হয়তো 50 পাতা পড়ার সময় নেই, হয়তো আমার সুপারভাইজার 50 পাতা পড়েছে, বাট যখন আমি আমার রিসার্চটাকে প্রেজেন্ট করবো এক্সপার্টসদের সামনে, তাদের তখন কিন্তু অত সময় নেই যে আমার বসে বসে 50 পাতা পড়বে। তারা তখন কিন্তু মেন ফোকাসটা করে এই অ্যাবস্ট্রাক্ট অথবা সামারি পয়েন্টের উপর, যেখানে আমি সংক্ষিপ্ত ভাবে লিখেছি যে অ্যাকচুয়ালি আমি কি করেছি এবং কি ধরনের সলিউশন দিয়েছি। তো অ্যাবস্ট্রাক্ট আর সামারি পয়েন্ট সেম পেয়ার, সেম জিনিস বলা হচ্ছে। এক কথা আমরা সিনোনিমস বলতে পারি, যে একই শব্দ বোঝাচ্ছে, অ্যাবস্ট্রাক্ট যা, সামারি পয়েন্টও তা। এবার এখানে হালকা একটু, কিন্তু এখানে অ্যান্সার এটাই হবে, অ্যাবস্ট্রাক্ট এবং সামারি পয়েন্টসই মেইন পেয়ার হতে পারে, কারণ এখানে একটু হালকা একটা ছোট্ট ডিফারেন্স রয়েছে, যেটাকে আমরা কি করব, যে ঠিক আছে এটাকে বাদও দেওয়া যায়। অ্যাবস্ট্রাক্ট কি হয়, খুব শর্ট নেচারে হয়, মানে কয়েকশো শব্দের মধ্যে লিখি আমরা, বাট সামারি পয়েন্ট অনেক সময় কি হয় 2 পাতা 3 পাতা, মানে 4 পাতারও সামারি অনেকে লেখে, অনেক সময় অনেক থিসিস পেপারে দেখা যায় অনেকে সামারি লেখে প্রায় 4 পাতার। হ্যাঁ, তারপরে সে রিসার্চ পেপার লিখেছে প্রায় 150 পাতার। হ্যাঁ, সেটা সেই রিসার্চারের উপর নির্ভর করে, বাট দুটো কনসেপ্ট কিন্তু একই রকমের। তারপরে আসছে ডিসকাশন এবং জেনারেলাইজেশন। এখানে আমরা সঠিক অ্যান্সার অলরেডি পেয়ে গেছি, অ্যাবস্ট্রাক্ট এবং সামারি পয়েন্টস কারেক্ট পেয়ার বোঝাচ্ছে। তারপরে আসছে ডিসকাশন এবং জেনারেলাইজেশন। ডিসকাশন মানে কোনো কিছুকে বিস্তারিতভাবে আলোচনা করা, ডিসকাশন এটা নিয়ে কিছু বোঝানোর নেই। এবং জেনারেলাইজেশন হচ্ছে যেই জিনিসটা
আমি রিসার্চ করে পেয়েছি সেটা আমরা কয়েকজন রিসার্চার মিলে এবং আমার সুপারভাইজার তারাই জানি যে এটা ওয়াটার পলিউশনের সলিউশন হবে এরকম, বাট সেটাকে আমি এখনো আম জনতার কাছে পৌঁছে দিতে পারিনি। তারপর যখন এক্সপার্ট রিভিউ করবে আমার রিসার্চ পেপারটাকে, আমার সলিউশন গুলো তারা জানবে, আমি তাদের সামনে যখন প্রেজেন্ট করব তখন তাদের যদি পছন্দ হয় এবং তারা যদি অ্যাপ্রুভ করে, তখন আমার কাছে কিন্তু একটা পাওয়ার চলে আসবে যে আমি আমার এই সলিউশনটা ধীরে ধীরে আম জনতার কাছেও পৌঁছে দেব। যারা রিসার্চে আরো বোঝে না বা গবেষণার বোঝে না, তাদের কাছে গিয়ে আমি বলবো যে এইভাবে তোমরা জীবন ধারণ করো, এরকম একটা হাইজেনিক লাইফ লিড করো, তোমাদের যত আশেপাশে নদী নালা পুকুর রয়েছে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। যে এই সলিউশন গুলো তাদের সামনে বহির জগতে আমি যখন তুলে ধরবো, সেটাকে বলা হয় জেনারেলাইজেশন। তো এটা খুব স্বাভাবিকভাবে কমন সেন্সিক্যালি বোঝা যাচ্ছে যে এই দুটো কনসেপ্টও কিন্তু আলাদা। তো এই কোশ্চেনটার মাধ্যমে আমি এতটাই বোঝালাম যে প্রত্যেকটা কনসেপ্ট আমার জানা হয়ে গেল। এই বিষয়ে যদি আমার আবার কোনো কোশ্চেন আসে নেটের ক্ষেত্রে, তাহলে আমি জানি যে আমি এই বিষয়গুলো জানি, আমি অ্যান্সার দিতে পারবো। এরপরে আসছে আমাদের যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইউজুয়ালি ফাউন্ড ইন বোথ থিসিস অ্যান্ড রিসার্চ আর্টিকেলস। এটা খুবই নতুন ধরনের একটা কোশ্চেন, ঠিক আছে? অনেকেই আমাকে লাস্ট দিনের রিসার্চ ক্লাসে কোশ্চেন করেছিল যে ম্যাম আর্টিকেল কি, ম্যাম থিসিস কি, কিন্তু আমরা কি কেউ ভেবেছিলাম যে এখানে আবার তুল্যমূল্য বিচার করা হবে যে কোনটা থিসিস এবং রিসার্চ আর্টিকেলে পাওয়া যায় না। আমি আগের দিনের ক্লাসে আর্টিকেল সম্বন্ধে বলেছিলাম যে আর্টিকেল হচ্ছে এমন একটা জিনিস যেখানে ছোট করে কোনো একটা পার্টিকুলার বিষয়ে কেউ কিছু লিখে থাকে, এবং থিসিস হচ্ছে যার অনেক বছরের প্রচেষ্টা, যার অনেক বছরের গবেষণা, অনেক বেশি মাত্রায় অনেক কিছু খুঁজে অনেক লিটারেচার রিভিউ করে নিজস্ব বক্তব্য দিয়ে একটা প্রায় 150 থেকে 200 পাতার একটা বড় বলবো বড় একটা সলিউশন বা বড় একটা ডেসক্রিপশন সে দেয়। তো থিসিসটা আমরা সাধারণত করি রিসার্চ, যখন আমরা মেইন রিসার্চটা করি তখন, এবং আর্টিকেলটা করি যখন আমাদের মনে হয় এই বিষয়টার উপর সবার একটু অবজার্ভ করা উচিত, নজর দেওয়া উচিত, সেই বিষয়টা সম্বন্ধে আমার কিছু লেখা উচিত। আমরা যখন পেপার পড়ি তখন অনেক সময় আমরা এই আর্টিকেল কলামটা পড়ি, যেখানে কোনো একটা রিসেন্ট কোনো প্রবলেমকে নিয়ে সেখানে কেউ একজন তার সলিউশন কয়েকশো শব্দের মধ্যে শেষ করে একটা ছোট আর্টিকেল লিখে শেষ করে দিয়েছে। বাট তাদের নেচার কিন্তু সেম, দুটোরই নেচার কোনো একটা প্রবলেমকে সলিউশন করা। কিন্তু এখানে কি কোশ্চেন করেছে যে আর্টিকেল এবং থিসিসের মধ্যে কোন বিষয়বস্তুটা পাওয়া যায় না। আমরা অপশনস দেখি, ইন্ট্রোডাকশন অ্যান্ড অ্যাকনোলেজমেন্ট। দুটোতেই থাকে। ইন্ট্রোডাকশন ছাড়া কোনো কিছু শুরু করা যায় আমরা তো ভাবতেই পারি না, কেউ নিশ্চয়ই মাঝখান থেকে লেখা স্টার্ট করবে না। ফার্স্টে ইন্ট্রোডিউস করবে যে কি আমি বলতে চাচ্ছি, আমার বিষয়টা হচ্ছে এরকম, এর আগে এই বিষয়ে লিখে গিয়েছে, সমস্ত কিছু আমি ইন্ট্রোডাকশনের মধ্যে লিখবো। অ্যাকনোলেজমেন্ট অবভিয়াসলি একজন রিসার্চার কখনোই, সে যদি দাবি দেয় আমি সারা জীবন, আমি 5 বছর ধরে 6 বছর ধরে রিসার্চ করছি এবং আমি টোটালি একা কাজ করেছি, আমাকে কেউ হেল্প করেনি, একদম সে মিথ্যে কথা বলবে। প্রথমত তার সুপারভাইজার তো রয়েছে, প্লাস তার সাথে কি রয়েছে যে বিভিন্ন ধরনের সোর্স, আশেপাশে সিনিয়ররা, তার ক্লাসমেটরা প্রত্যেকটা, এবং আশেপাশে কোনো একজন এক্সপার্ট ব্যক্তি তার কাছে সামনে রয়েছে, সেও হয়তো তাকে হেল্প করেছে, তাদের প্রত্যেককে তার স্বীকৃতি দিতে হবে যে এ আমাকে হেল্প করেছে, এ আমাকে হেল্প করেছে। সেটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট, মানে অ্যাকনোলেজ করা যে হ্যাঁ তুমি আমাকে হেল্প করেছো, তার জন্য আমি থ্যাঙ্কফুল। এই জিনিসটা আমরা অ্যাকনোলেজ, যারা যারা ডেজার্টেশন লিখেছো, আর্টিকেল লিখেছো এখন অব্দি, তারা জানো যে অ্যাকনোলেজমেন্ট আমাদের লিখতেই হবে, ইন্ট্রোডাকশন আমাদের দিতেই হবে, সেটা থিসিস বা আর্টিকেল যেখানেই হোক। তো এটা কখনোই হবে না যে এই দুটো জিনিস থিসিস বা আর্টিকেলে নেই। তো এই অপশনসটা ভুল। তারপরে আসছে মেথডস অ্যান্ড রেফারেন্স। কোনো একটা পার্টিকুলার, আমি কিছুক্ষণ আগে মেথডস সম্বন্ধে বোঝালাম, কোনো একটা পার্টিকুলার মেথডস ছাড়া কি করে কেউ কোনো কিছু, কোনো একটা বিষয় সম্বন্ধে লিখতে পারে? যদি আমি কোনো মেথডই, পার্টিকুলার মেথডই না ফলো করি, তাহলে সেটা কি হয়, সেটাও মিনিংলেস হয়ে যায়। সে তো তাহলে কি বলবো, সেই সুকুমার রায় হজবরল টাইপের লেখা স্টার্ট করবে যে কোনো কিছুর আগা মাথা নেই, এরকম একটা বিষয় হয়ে যাবে। তো একটা মেথড তাকে ফলো করতে হবে এবং রেফারেন্স থাকতে হবে, যে সে তো অলরেডি একটা লিটারে, কেউ যদি বলে যে আমি ঘুমাচ্ছিলাম, স্বপ্নের মধ্যে আমি এই টপিকটা সম্বন্ধে জানতে পারলাম এবং স্বপ্নের মধ্যেই আমার সমস্ত কিছু সলিউশন চলে আসলো, স্বপ্নে যে সলিউশনটা দেখলাম সেই সলিউশনটাই আমি খাতায় লিখে দিলাম,
কখনোই বিশ্বাসযোগ্য নয়। সে আগে কোনো না কোনো লিটারেচার রিভিউ করেছে ওই পার্টিকুলার বিষয়টির উপর, যে ওই বিষয়টির উপর কে কি কাজ করেছে, কেউ কিছু বলেছে, কোথায় সে ইন্টারনেটেও সার্চ করতে পারে, সে লাইব্রেরিতে গিয়েও সার্চ করতে পারে, সে বিভিন্ন ধরনের আর্টিকেল, দেশ বিদেশের বিভিন্ন ধরনের আর্টিকেল পড়তে পারে। তো যাই হোক, সে একটা জায়গা থেকে বা একটা সোর্স থেকে, কোনো একটা উৎস থেকে কিছু একটা খোঁজার চেষ্টা করেছে এবং লিটারেচার রিভিউ করেছে। তো রেফারেন্স মানে কোথা থেকে সেই বিষয়গুলোকে সে পেয়েছে, জানতে পেরেছে, সেই জিনিসটাও কিন্তু তাদের জানাতে হবে। আগের দিন আমি রেফারেন্স সম্বন্ধে বলেছিলাম। তো রেফারেন্স এবং মেথড থিসিস বা আর্টিকেলে থাকা আবশ্যক। তো এটাও সঠিক অ্যান্সার নয়। এরপরে আসছে আমাদের, আগে আমি ডি অপশনটা বলে নিই, রেজাল্টস অ্যান্ড কনক্লুশন। রেজাল্ট আর কনক্লুশনের জন্যই তো টোটাল কাজটা করা। যেখানে রেজাল্টই নেই, যার কোনো ফল নেই, যার কোনো উপসংহার নেই, যার কোনো শেষ নেই, সেই কাজটা করে আমার লাভ কি? রিসার্চের এখনকার রিসার্চ কি হয়ে গেছে, টোটালি প্র্যাকটিক্যাল বেসড হয়ে গেছে। আগে যেমন 10-12 বছর ধরে লোকজন রিসার্চ করেই যাচ্ছে, মাথার চুল পাকা হয়ে গেছে তখনও রিসার্চ করছে। বাট এখনকার দিনে সেটা নয়, এখন 3 থেকে 4 বছরের সময় দেয়, তার মধ্যেই তোমাকে ইমিডিয়েট সলিউশন বের করতে হবে। এমনকি স্টেম, যে সায়েন্স টেকনোলজি, যে পোর্শন গুলোতে যারা এই কাজটা করছে, ইঞ্জিনিয়ারিং, ম্যাথামেটিক্স, এই জায়গায় যারা রিসার্চ করছে, তাদের আরো কম সময় দেওয়া হয়। বলে তোমাদের মধ্যে এতটুকু সময় ডেডলাইন আছে, তার মধ্যে তুমি এই প্রবলেমটা সলিউশন করো। খুব তাড়াতাড়ি একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ আমাদের সামনে তুলে ধরো, যাতে সবাই বিষয়টা বুঝতে পারে। তো রেজাল্ট এবং কনক্লুশন তো থিসিস এবং আর্টিকেলে থাকতেই হবে। তো সেটাও কখনোই সঠিক অ্যান্সার হবে না। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের অ্যান্সার হবে সি। এবার অনেকে বলবে যে এটার মানে কি, ISSN এবং ইম্প্যাক্ট ফ্যাক্টর। এবার যারা যারা ভালোভাবে একটু রেফারেন্স, বিবলিওগ্রাফি যখন নিজেরা কোনো বই ঘেটে কোথাও গিয়ে রিসার্চ করেছো বা আর্টিকেল লিখেছো, তারা আমি জানি সঠিক উত্তর দিয়ে এসেছো। ISSN কোথায় দেখতে পাওয়া যায়? প্রথমত এটার ফুল ফর্মটা আমি জেনে রাখি, যারা যারা জানো না নোট করে রাখো। ISSN এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিরিয়াল নাম্বার। ঠিক আছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিরিয়াল নাম্বার। যে এই নাম্বারটা কি হয়, 8টা ডিজিটের হয়ে থাকে সাধারণত। ঠিক আছে, এই 8টা ডিজিটের নাম্বারটা থাকে বিভিন্ন জার্নালে। এবার অনেকের কোশ্চেন আসতে পারে, জার্নাল কি? যে এই জার্নালেই ISSN থাকবে এবং আর্টিকেলে থাকবে না, থিসিসে থাকবে না, কেন থাকবে না? এই কোশ্চেনটাও আসতে পারে। প্রথমে আমি জেনে নিই যে জার্নালেই কেন শুধুমাত্র ISSN থাকে এবং জার্নাল অনেকগুলো আর্টিকেল কোন একটি নির্দিষ্ট বিষয়বস্তুর উপর যখন অনেক আর্টিকেল লেখা হয়ে গেছে, ধরা যাক ওয়াটার পলিউশন ইন ইন্ডিয়া, হ্যাঁ, সেটার উপর অনেক আর্টিকেল, এখনই যদি তোমরা সার্চ করো গুগলে বা যেখানেই হোক, সেখানে কি হবে, অনেক রকমের কিন্তু ওয়াটার পলিউশনের উপর হচ্ছে আর্টিকেলস চলে আসবে। সেই আর্টিকেল গুলোর একটা সংগ্রহাগার আছে, সমস্ত ওয়াটার পলিউশনের উপরেই সমস্ত আর্টিকেল লেখা হয়েছে যেই জায়গাটাতে, সেটাকে বলা হয় জার্নাল। জার্নাল সাধারণত আমরা কি হয়, পলিটিক্যাল, ইকোনমিক্যাল, সোশ্যাল, এরকম জার্নাল আমরা পড়ি। ইকোনমিক্যাল জার্নালে কি হচ্ছে, যে অর্থনৈতিক সংক্রান্ত, সে দেশ হোক বিদেশের হোক, তাদের অর্থনৈতিক অবস্থা সম্বন্ধে, তাদের অর্থনৈতিক উত্থান পতন ইত্যাদি সম্বন্ধে যখন অনেক রকমের আর্টিকেল লেখা হয় একই বিষয়ের উপর, শুধুমাত্র অর্থনীতির উপর, ফিনান্সের উপরেই যদি শুধুমাত্র লেখা হয়, সেটাকে বলা হয় জার্নাল। তাহলে জার্নাল হচ্ছে অনেকগুলো আর্টিকেলের সংগ্রহালয়, এক কথায় বলতে গেলে। আমরা অনেক সময় জার্নাল পড়ি, তোমরাও অনেকে হয়তো জার্নাল পড়েছো, দেখবে যে একটা পার্টিকুলার বিষয়ের উপরে, যারা ফিলোসফি নিয়ে পড়ছে তাদের হচ্ছে, তারা ফিলোসফির যদি জার্নাল পড়ে, সমস্ত ফিলোসফি বেসড টপিকের উপরেই কিন্তু হচ্ছে জার্নাল বেরোয়। আবার কেউ যদি সোশ্যোলজি নিয়ে পড়ে, সোশ্যাল বেসড যত রকমের আর্টিকেল রয়েছে সোশ্যোলজি বেসড জার্নালে বের। ঠিক আছে, একটা টপিকের উপর অনেকগুলো আর্টিকেল যে জায়গাটাতে থাকে বা যেখানে পাবলিশ করা হয়, সেটাকে বলা হয় জার্নাল। এবার সেই জার্নালটা অথেন্টিক এবং সঠিক সেটা বোঝানোর জন্য একটা ISSN নাম্বার দেওয়া হয়, যেখানে কি আটটা ডিজিট থাকে এবং যেটার ফুল ফর্ম আবার বলে দিচ্ছি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিরিয়াল নাম্বার। ঠিক আছে, তো সেটা রাখা হয়। কিন্তু থিসিস বা আর্টিকেলে আমরা ISSN দেখি না। এবার যদি ঘুরিয়ে কোনো সময় কোশ্চেন আসে ISSN কোথায় দেখা যায়, আমরা কিন্তু পট করে উত্তর দিয়ে দিতে পারবো, জার্নালে দেখা যায়, শুধুমাত্র জার্নালে দেখা যায়।
এরপরে কি আসছে, আইএসএসএন এন্ড ইম্প্যাক্ট ফ্যাক্টর সেম বিষয়ে বোঝাচ্ছে, যে অথেন্টিসিটি বোঝায় একটা জার্নালে। তো এটা থিসিস বা আর্টিকেলে দেখা যায় না। এবার একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিই, যদি এরকম টাইপের কোশ্চেন আবার চলে আসে, নেটে যদি চলে আসে, তো সেখানে বলা হচ্ছে, এবার অনেকেরই কোশ্চেন আসতে পারে, আচ্ছা জার্নাল তো অথেন্টিক বোঝানো হচ্ছে আইএসএসএন নাম্বার দিয়ে, বাট থিসিস ও আর্টিকেল তো অথেন্টিকেশন দরকার, যে আমি অঙ্কিতা, আমি এই আর্টিকেলটা লিখেছি, আমি এই রিসার্চটা করেছি, সেটা আমি করে বোঝাবো। তার জন্য একটা নাম্বার দেওয়া হয়, সেটাকে বলা হয় ডিওআই, ঠিক আছে, ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফিকেশন নাম্বার, ঠিক আছে। এই নাম্বারটার দ্বারা বোঝানো হয় যে এটাই আমার অঙ্কিতার নাম্বার, সেই এই রিসার্চটা লিখেছে, যে রিসার্চ পেপারটা লিখেছে, বা সেই এই থিসিস পেপারটা লিখেছে, বা আর্টিকেলটা লিখেছে। তো আর্টিকেল এবং থিসিসের জন্য ডিওআই, ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফিকেশন নাম্বার ইউজ করা হয়, আর এর জন্য আইএসএসএন নাম্বার ইউজ করা হয়। বোঝা গেল? এরপরে আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে, কোলাবোরেটিভ টিচিং ম্যাডাম মিউট আছে আপনি, ম্যাডাম, অঙ্কিতা ম্যাডাম। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে কি আমার কথা স্যার? হ্যাঁ 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 ম্যাডাম, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমার আচ্ছা তোমরা নেটওয়ার্কে ক্লাস কত,
ছিলেন? হ্যাঁ, অসুবিধা নেই। স্টুডেন্টদের বলছি লাস্ট কতটা শুনতে পেয়েছিলে একটুখানি কমেন্টে জানাও তো। যে কেউ জানাও কত নম্বরে ছিলেন, 5 নম্বর অব্দি শুনতে পেয়েছো তো? একটু তাড়াতাড়ি জানাতে হবে বাবা। হ্যাঁ স্যার, ম্যাডাম আপনি 6 নম্বর থেকে শুরু করুন। হ্যাঁ, ওটাই বলছিলাম। হ্যাঁ, আমার আমার নেটওয়ার্কের প্রবলেমের জন্য এরকম হয়েছে। তো প্রথমে আমি কি বলছিলাম যে আমাদের 6 নম্বর কোশ্চেনটাই বলা হয়েছিল, ইন এ কোলাবোরেটিভ টিচিং লার্নিং এনভায়রনমেন্ট দ্য টিচার প্লেজ দ্য রোল অফ। ঠিক আছে, এখানে যেমন আমাদের বাংলা সেটে বাংলা দেওয়া থাকে, তার জন্য আমরা বাংলা সেন্টেন্স পড়ে বুঝে যাই যে কি অ্যান্সার হতে পারে। বাট নেটে কিন্তু আমাদের দেওয়া থাকে না, তাই আমাদের কোলাবোরেশন মানেটা বুঝতে হবে, কোলাবোরেটিভ টিচিং লার্নিং সিস্টেম কি ধরনের হয়ে থাকে সেটার মানে বুঝতে হবে, তাহলেই কিন্তু আমি অ্যান্সার করতে পারবো। আমি জানি তোমরা পেরেছো, বাট তাও আমি বলে দিচ্ছি কোলাবোরেটিভ টিচিং লার্নিং সিস্টেম কি। কোলাবোরেশন নর্মাল যদি আমরা শব্দটা মানে যদি বুঝতে চাই, তাহলে সেখানে কি বোঝানো হচ্ছে যে অনেকে মিলে একসাথে কাজ করা, যেখানে প্রত্যেকটা সদস্য যদি ওই কাজটার সাথে যুক্ত থাকে, তারা প্রত্যেকেই অ্যাক্টিভ, ইকুয়ালি অ্যাক্টিভ থাকে। যেমন বোঝানো হয় কোনো একটা গ্রুপের মধ্যে যদি টিম ওয়ার্ক করে থাকে, প্রত্যেকটা মানুষ একটা প্রজেক্টের ওই টিমের মধ্যে প্রত্যেকে ওই প্রজেক্টের উপর কাজ করছে এবং প্রত্যেকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে, কেউ এরকম প্যাসিভ নেচারের নয় যে শুধু বসে আছে, এরকম কেউ হতে পারে না। সেরকমই একটা টিচিং লার্নিং সিস্টেম, যেটা আমাদের এখনকার সময় প্রত্যেকটা স্কুলে বা কলেজে পড়ানো হয়ে থাকে, এই প্যাটার্নে বা এই স্টাইলে পড়ানো হয়ে থাকে। সেই কোলাবোরেটিভ টিচিং লার্নিং সিস্টেমটা কি, যেখানে টিচার এবং স্টুডেন্ট ইকুয়ালি পার্টিসিপেন্ট করে, বাট স্টুডেন্টরা বেশি মাত্রায় টিচারের থেকে অ্যাক্টিভ হয়ে থাকে। আগেকার দিনে আমরা সবসময় দেখতাম, আমাদের সময় স্কুলে সবসময় দেখতাম যে টিচার অ্যাক্টিভ থাকতো বাট স্টুডেন্ট প্যাসিভ থাকতো, টিচার নিজের মতো পড়িয়ে যেত বাট স্টুডেন্ট চুপচাপ বসে থাকতো, সেখানে মানে স্টুডেন্টের কন্ট্রিবিউশন বলে কিছু থাকতো না ক্লাসরুমে। বাট এখনকার দিনে কি হয়, যে ডিসকাশন হয়, টিচার এমন একটা অ্যাটমসফিয়ার তার ক্লাসরুমে তৈরি করে, যেখানে একটা হয়তো খুব একটা কমপ্লেক্স টপিক নেই সে পড়াচ্ছে, বাট সে সেটা সিম্পল ওয়েতে এমন ভাবে পড়াচ্ছে যে স্টুডেন্টরাও যোগদান করতে পারছে, যে আমি এই বিষয়, আমি এটার মানে এটা, এটার মানে এরকম, তারাও ডিসকাশন করছে, হয় টিচারের সাথে ডিসকাস করছে, না হলে নিজেরা নিজেদের সাথে ডিসকাস করছে বা ডিবেট করছে, এরকম করছে। এই ধরনের একটা টিচিং এনভায়রনমেন্টকেই বলা হয় যে কোলাবোরেটিভ টিচিং লার্নিং সিস্টেম। এবার কোশ্চেনে আমাকে বলা হয়েছে এই ধরনের যে একটা এনভায়রনমেন্ট থাকে ক্লাসরুমে, সেখানে টিচারের কি ধরনের প্লে মানে রোল প্লে করে, সে কি ধরনের হয়ে থাকে। তো আমাকে অপশনসে দেওয়া হয়েছে যে আ ফেসিলিটেটর, আ ফ্রেন্ড, আ গাইড, আ ট্রেনার। ঠিক আছে, তো ফ্রেন্ড, গাইড, ট্রেনার এগুলো বাদে আমরা কি বলবো, আগে বুঝবো ফেসিলিটেটর কি। ফেসিলিটেটর হচ্ছে যে কি করবে, আমাকে সুপারভাইজ করবে। আচ্ছা, তুমি এইভাবে কাজ করো, তুমি এইভাবে পড়াটা পড়ো, তুমি এইভাবে শিডিউলটা তৈরি করো, এইভাবে তোমাকে প্রথম দিন থেকে পড়তে হবে, এইভাবে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে তোমাকে, আমাদের যেমন অমিত স্যার সবসময় করে দেন যে তোমাকে এইভাবে পড়তে হবে, তোমাকে এই স্টাইলে পড়তে হবে, এই শর্টকাট পদ্ধতি, এরকম ভাবে নানান ভাবে উনি আমাদেরকে বুঝিয়ে দেন, তাই তো। তো সেই যে বিষয়টা, উনি কি একজন ফেসিলিটেটর হিসাবে কাজ করছে, যে আমাকে গাইড করছে উনি। হ্যাঁ, যে আমাকে এইভাবে পড়তে হবে, আমাকে স্পুন ফিট করিয়ে দিচ্ছে না যে তুমি এই টপিকটাই পড়ো, এটাই পড়তে হবে, এখান থেকে বাইরে কিছু আসবে না, এটাই পড়তে থাকো, ঝরঝর করে মুখস্থ করো, সেরকম কিছুই বলছে না। সে বলছে যে আমাকে কি করে, কিভাবে আমার শিডিউল সাজাতে হবে, কিভাবে পড়তে হবে, কি কি জিনিস নিয়ে আমাকে ভাবতে হবে, কি ধরনের কাজ করতে হবে, সেই সমস্ত জিনিসগুলো সম্বন্ধে সে আমাকে গাইড করছে। তো ফেসিলেটর হচ্ছে সেরকমই একজন ব্যক্তি। সে কিন্তু প্যাসিভও নয়, আবার অ্যাক্টিভ, বাট ওভার অ্যাক্টিভ নয়, সে শুধু আমাকে গাইড করছে বাট স্পুন ফিট করছে না। তো ফেসিলিটেটর হচ্ছে সেরকমই একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে। এবার পরবর্তী যে অপশনস গুলো আসছে, সেখানে অনেকেই বলতে পারে ম্যাম এখানে তো গাইডও অপশনসে আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, যে ফ্রেন্ড, গাইড, মেন্টর। ফ্রেন্ড প্রথমত হতেই পারে বন্ধুত্ব পূর্ণ স্বভাবের হতেই হবে টিচারকে, নহলে অ্যাপ্রোচটা স্টুডেন্টদের কাছে যেতে পারে না। হ্যাঁ, তারপরে গাইড এবং মেন্টর, এগুলো সবগুলো বৈশিষ্ট্য কিন্তু এই ফেসিলেটর কাইন্ড অফ টিচারের আন্ডারেই পড়ে, তার ক্যারেক্টারিস্টিক্স এর আন্ডারেই পড়ে। তো মেন আমাদের সঠিক অ্যান্সারটা হবে আ ফেসিলেটর। ঠিক আছে, যে আমাকে গাইড করবে, যে আমাকে মেন্টর করবে, যে
তার নিজস্ব এক্সপিরিয়েন্স দিয়ে বোঝাবে, নিজের এক্সপিরিয়েন্স বা নিজের অভিজ্ঞতা সবাইকে বলবে যে আমি এইভাবে পড়তাম, আমি এইভাবে পড়েই আমার সঠিক ফল এসেছে, তোমরাও এই প্যাটার্নে বা এই স্টাইলে পড়ো, দেখো তোমরাও হয়তো 2 দিনে বা 10 দিনে ঠিক ফল পাবে। এবং সেটা অনেক সবসময় ঠিক হয়ে যায়, কারণ এদের অভিজ্ঞতা থাকে। তো ফেসিলেটর এই কোলাবোরেটিভ টিচিং লার্নিং সিস্টেমে কিন্তু টিচার কিন্তু একজন ফেসিলেটর হিসাবে কাজ করে। স্পুন ফিডিং করা, যেটা আমরা হাই স্কুলে বা প্রাইমারি স্কুলে করেছিলাম, সেই সময় আমাদের টিচাররা ছিল স্পুন ফিডিং টিচার, যারা কি একটা টপিক ঝরঝর করে পড়তো, এই তোমাদের হোমওয়ার্ক, এইটুকুই করো, এখান থেকেই কোশ্চেন আসবে, এর বাইরে কিছু আসবে না, কোনো কিছু ট্রিক্স বা কিভাবে পড়াশোনা করতে হবে, কিভাবে বেস তৈরি করতে হবে, সেই জিনিসটা কিন্তু আমাদের বলে দেওয়া হতো না। সেই ধরনের টিচিং লার্নিং সিস্টেম এখন টোটালি অমিট হয়ে গেছে। এখন কিন্তু কোলাবোরেটিভ টিচিং লার্নিং সিস্টেম এসে গেছে, যেখানে টিচার একজন ফেসিলেটর হিসাবে কাজ করে, একজন গাইড হিসাবে কাজ করে। তো আ ফ্রেন্ড, গাইড, ট্রেনার, এই সমস্ত ক্যারেক্টারিস্টিক্সটাই এই ফেসিলেটর কাইন্ড অফ ক্যারেক্টারিস্টিক্স টিচারের আন্ডারেই পড়ে। তো আমাদের অ্যান্সার হবে অ্যান্সার এ। এরপরে 7th নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে, দ্য ক্রাইটেরিয়া এগেইনস্ট হুইচ স্টুডেন্ট প্রোগ্রেস অফ লার্নিং ইন ডিফারেন্ট কারিকুলার এরিয়াস কুড বি অ্যাসেসড আর নোন অ্যাজ। কি বলেছে আগে আমাকে মানেটা বুঝতে হবে, তারপর অপশনস বুঝবো। যে কি বোঝানো হচ্ছে, যে যেখানে স্টুডেন্টস এর লার্নিং প্রসেস বা বিভিন্ন কারিকুলার মানে বিভিন্ন এরিয়াতে সে তো পড়াশোনা করেছে, আমরা কি ছোটবেলা থেকে অনেক সাবজেক্ট পড়ি, ইতিহাস, ভূগোল, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ইংরেজি, বাংলা, অঙ্ক, কারণ তো আছে কেন পড়লাম এত কিছু, নিশ্চয়ই কোনো কারণ আছে। ক্লাস 3 থেকে আমাদের ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এগুলো সব আলাদা হয়ে গেল, আলাদা আলাদা প্রত্যেকটা বই পড়তে হলো, তখন হয়তো আমাদের খুব মাথা গরম হয়ে যেত যে কেন পড়ছি কেন পড়ছি। আমি আগের দিনের ক্লাসে বলেছি যে নেট পড়তে গেলে আমি তো মেন সাবজেক্ট, আমি তো প্রফেসর বা গবেষণা করবো আমার পেপার 2 উপর, তাহলে আমাকে কেন পেপার 1 পড়তে হবে, নিশ্চয়ই তার কোনো একটা উদ্দেশ্য রয়েছে, কি কারণে পড়তে হবে, কেন পড়তে হবে। হ্যাঁ, তো এই যে এই ধরনের এতগুলো বিষয় পড়ে স্টুডেন্টরা যে প্রোগ্রেস হয়, যে তাদের একটা উন্নতি হয়, অবভিয়াসলি যে আমরা বেসিকে গিয়ে যখন বিজ্ঞান, ভূগোল, ইতিহাস এই জিনিসগুলো আলাদা আলাদা সাবজেক্ট গুলো পড়ি স্টুডেন্ট অবস্থায়, কিছু কিছু বেসিক নলেজ তো আমাদের কাছে চলে আসে। হ্যাঁ, যেখানে আমি হয়তো ইতিহাস পড়া ক্লাস 11 থেকে ছেড়ে দিয়েছি, আমার হয়তো স্পেশাল সাবজেক্ট অন্য সবকিছু, কলেজে গিয়ে আরেকটা বিশেষ বাংলায় হয়তো আমি অনার্স করছি। বাট কেউ যদি আমাকে বেসিক হিস্ট্রির কোনো কোশ্চেন করে বা বেসিক জিওগ্রাফির কোনো কোশ্চেন করে বা বেসিক সায়েন্সেরই একটা কোশ্চেন করে, আমি কিন্তু উত্তর দিতে পারবো। কেন দিতে পারবো? কারণ আমি সেই যে ক্লাস 1 থেকে 10 অব্দি এতগুলো বিষয় পড়ে এসেছি, তার একটা ফল বা আউটকামস কিন্তু আমার কাছে রয়েছে, যে আমি এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে ফিউচারে গিয়ে স্পেশালাইজেশন না করলেও আমি এই বিষয়ের সম্বন্ধে বেসিক ধারণাটা রাখি। তো এইটাই কিন্তু কোশ্চেন করা হয়েছে, এই জিনিসটাকে কি বলা হয়। সেটার মধ্যে আমাদের অপশনসে কি আছে, লার্নিং কন্টেন্টস, লার্নিং অবজেক্টিভস, লার্নিং আউটকামস, লার্নিং এক্সপিরিয়েন্স। লার্নিং কন্টেন্টস কি, খুব সহজ বাংলা এখানে দেওয়া আছে, শিক্ষার বিষয়বস্তু মানে কি কি বিষয় আশয় আমি পড়ছি, আমার স্টুডেন্ট অবস্থায়, আমার ছাত্র অবস্থায় আমি কি কি বিষয়গুলো পড়ছি সেটাকে বলা হচ্ছে লার্নিং কন্টেন্ট। লার্নিং অবজেক্টিভস কি, কিসের উদ্দেশ্যে আমি পড়ছি, ফিউচারে গিয়ে আমার কোনো একটা লক্ষ্য নিশ্চয়ই রয়েছে, হয়তো আমি ইউপিএসসি দেব, হয় আমি নেট ক্লিয়ার করব, হয় আমি ব্যাংকিং এ যাব, হয় এরকম বিভিন্ন ধরনের বিষয়ে আমার ফিউচারে একটা আমি জীবনে সুপ্রতিষ্ঠিত হব, অনেকেরই থাকে জীবনে আমি যাতে পড়ে ভালোভাবে বেঁচে থাকতে পারি, একজন মর্যাদাপূর্ণ ব্যক্তি হয়ে সমাজে থাকতে পারি, সেই জন্য আমি পড়াশোনাটা করছি, এরকম সাধারণ ধারণাও অনেকের থাকে। সেই জন্য আমি পড়াশোনা করছি যাতে ফিউচারে গিয়ে আমার অসুবিধা না হয়। তো সেইটা কিন্তু লার্নিং অবজেক্টিভস, এর জন্যই আমি পড়াশোনা করছি। বাচ্চারা যেই বড় হয় তাদেরকে স্কুল কলেজে স্কুলে কেন ভর্তি করে দেওয়া হয় বাবা মা, যে ও পড়াশোনাটা করুক, পড়াশোনা না করলেই হয়তো সে গান বাজনায় খুব ভালো, সে খেলতে খুব ভালোবাসে, খেলাধুলায় ভালো, বাট বেসিক একটা শিক্ষা, বেসিক একটা এডুকেশন কিন্তু সকলের দরকার। সেই জিনিসটাকে বলা হচ্ছে লার্নিং অবজেক্টিভস। এরপরে রয়েছে লার্নিং আউটকাম। এবার এই পড়াশোনাটা করে আমি কি ফল দিতে পারলাম, এটাই হচ্ছে এটার সঠিক উত্তর। যে আমি যত কিছু, যে এত বছর ধরে আমি পড়াশোনা করলাম, এতগুলো সাবজেক্ট করলাম, এত কষ্ট করলাম,
তার একটা ফল তো রয়েছে যে কোথাও গিয়ে আমি মূর্খের মতো হয়তো দাঁড়িয়ে থাকবো না, সেই বিষয়টা সম্বন্ধে হয়তো আমি গভীরে গিয়ে একেবারে কনসেপ্ট বেসড জানি না, হ্যাঁ একদম যেখানে আমার স্পেশালাইজেশন সাবজেক্ট গুলো সম্বন্ধে আমি হয়তো কনসেপচুয়ালি ডিটেলসে অ্যানালিসিস করতে পারবো, বাট এই বিষয়গুলো সম্বন্ধে হয়তো আমি জানি না, বাট আমি একদম চুপ করে দাঁড়িয়েও থাকবো না, আমি কিছু না কিছু বলতেই পারবো। হয়তো আমি ক্রিকেট সম্বন্ধে জানি না, বাট ক্রিকেটের প্লেয়ারদের নাম হয়তো কয়েকজনের আমি জানি, সবাই সব জেনে বসে আছে সেরকম নয়, বাট তাদের নামগুলো আমি জানি। বা কোন একটা হচ্ছে সাইন্টিফিক বিষয় সম্বন্ধে আমি জানি না বা ডিটেলসে জানি না, বাট তার একটা বেসিক নলেজ আমার কাছে আছে। তো সেই বেসিক নলেজটা যে পরবর্তী ফিউচারে গিয়ে আমি আমার সন্তানকে বা আমার সামনের কোনো একজন ব্যক্তিকে সেই বেসিক বিষয়টাও বোঝাতে পারবো, মূর্খের মতো দাঁড়িয়ে থাকবো না, সেটাই কিন্তু আমার শিক্ষার মেইন উদ্দেশ্য, সেটাই আমার শিক্ষার আউটকামস। ঠিক আছে, তাহলে লার্নিং আউটকামস হবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। এরপরে লার্নিং এক্সপিরিয়েন্সে আমরা কি ধরনের অভিজ্ঞতা সঞ্চয় করেছি এত বছরের জীবনে, এত পড়াশোনা করে এখনো পড়ে, যে কি ধরনের আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে সেটা নিশ্চয়ই পরবর্তী জীবনে ফিউচারে হয়তো আমাকে বিভিন্ন ধরনের কমপ্লেক্স সিচুয়েশন থেকে বেরোতে সাহায্য করবে, বাট ফিউচারে গিয়ে সেটা আমি কিভাবে অ্যাসেস করব বা কি করে প্রোগ্রেস করব সেটার সাথে রিলেটেড নয়। তো লার্নিং আউটকামস কিন্তু এটার সাথে রিলেটেড। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার সি হবে এটার সঠিক অ্যান্সার। এরপরে হবে আইডেন্টিফাই দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুম ফ্রম দ্য ফলোইং। হ্যাঁ, এখানেও আবার একটা নতুন ধরনের একটা ক্লাসরুমের কথা বলা হয়েছে, কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুম। এবার কনস্ট্রাকটিভ কথাটার মানে কি গঠনমূলক, মানে মানে ভালোভাবে গঠিত, এখানে বাংলাটা অলরেডি দেওয়া আছে, যে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে একটা ক্লাসরুমকে তৈরি করা। টিচারের মেইন উদ্দেশ্য, তো টিচারের ক্যারেক্টারিস্টিক্স করলেই দেখা যাবে তার মেইন উদ্দেশ্য হবে যে একটা সময় আমাদের অঙ্ক ক্লাসে এরকম হতো যে স্কুল জীবনে, যেখানে কে কি করছে নিজেই টিচার জানে না, সবাই হয়তো খাতা খুলে বসে আছে, কিন্তু কেউ হয়তো বাড়িতে যাওয়ার স্বপ্ন দেখছে, কেউ ঝালমুড়ি খাওয়ার স্বপ্ন দেখছে, বা কেউ খুব অঙ্ক করার চেষ্টা করছে কিন্তু পারছে না, কেউ আবার অতিরিক্ত বেশি ভালো অঙ্ক করে যাচ্ছে, কারোর সাথে কারো কি সামঞ্জস্যতা নেই, বা একসাথে কাজ করতে হয় কি করে, বা কি করে একটা সুগঠিত ক্লাস তৈরি করতে হয় সেটা টিচার জানে না, টিচার নিজের মতো ব্ল্যাকবোর্ডে অঙ্ক করে যাচ্ছে, কয়জন দেখছে কয়জন শিখছে তার মাথা ঘামানোর দরকারই নয়। তো এই ধরনের ক্লাসরুমে কি হচ্ছে, অ্যাকচুয়াল মেইন বিষয়টা যে আমাদের শিখতে হবে, বেসিক নলেজটা পেতে হবে, সেটা কিন্তু স্টুডেন্টরা পাচ্ছে না। তো সেটার জন্য টিচার একটা কনস্ট্রাকটিভ ক্লাসরুম তৈরি করে। এবার এখান থেকে কোশ্চেন করা হয়েছে যে এর বৈশিষ্ট্য কি, বা এর মধ্যে কি ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য থাকতে হবে যেটাকে সেই ধরনের ক্লাসরুমকে আমি বলবো কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুম। তো প্রথম অপশন হচ্ছে আমাদের কি, কমিউনিটি অফ লার্নার্স আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস। এটার মানে কি, যত মানে শিক্ষার্থী রয়েছে তারা কি হচ্ছে যে খুব উৎসাহ সহকারে ক্লাসরুমে আসছে, খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে চাচ্ছে। এবার ওই সেই অঙ্ক ক্লাসের মতো নয় যেখানে কি যেই দিনটাই দেখা যাচ্ছে যে অঙ্ক ক্লাস হচ্ছে সেই দিন ক্লাস বাঙ্ক, যেই দিনটাই মনে হচ্ছে যে ওই টিচারটাই পড়াবে সেই দিনটাই ক্লাস করব না, এই ধরনের কিন্তু ভাবনা চিন্তা স্টুডেন্টদের মনেই আসছে না। তারা কি প্রত্যেকেই সেখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে চাচ্ছে বা উৎসাহ সহকারে সেখানে যেতে চাচ্ছে। তারপরে সেকেন্ড নাম্বারটা কি বলা হয়েছে, ক্লাসরুম এনভায়রনমেন্ট ইজ কম্পিটিটিভ। আমরা ছোটবেলা থেকে এই কম্পিটিটিভ ধারণা নিয়ে কিন্তু এসেছি, এবং মোদ্দা কথা এই কম্পিটিটিভ মাইন্ডের মধ্য দিয়ে কিন্তু শেষ পর্যন্ত গিয়ে যে সঠিক শিক্ষাটা বা যে এডুকেশনটা আমাদের পাওয়া উচিত সেই জিনিসটা কিন্তু আমরা পাই না। হ্যাঁ, এই তাই কম্পিটিটিভ এর নেচারটা কিন্তু কখনোই কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুমের মধ্যে থাকবে না, কারণ কম্পিটিটিভ নেচারটা খুব আইডিয়াল ক্লাসরুম, মানে আগেকার দিনের পুরোনো ওল্ড টাইপস ক্লাসরুম যেখানে টিচারই অ্যাক্টিভ ছিল, স্টুডেন্ট প্যাসিভ ছিল, শুধুমাত্র পরীক্ষার খাতায় বমি করে দিয়ে ভালো রেজাল্ট করার স্টাইলটা ছিল, যে আমি ওর থেকে বেশি ভালো নাম্বার পাবো, ওর সাথে ওকে খাতা দেখাবো না, ওকে ওকে কোনো হেল্প করবো না, এরকম একটা মাইন্ড নিয়ে, এরকম একটা সেলফিশ মাইন্ড নিয়ে স্টুডেন্টরা তৈরি হয় এই ধরনের ক্লাসে। তো কম্পিটিশন যেখানে যে ক্লাসে থাকে বা কম্পিটিটিভ মাইন্ড যেসব স্টুডেন্টদের থাকে, আমি বলছি না এটা একদম খারাপ জিনিস, বাট অতিরিক্ত বেশি থাকলে সেই ক্ষেত্রে ক্লাসরুমের কিন্তু পরিবেশ নষ্ট হয়ে যায়। তো কনস্ট্রাকটিভ ক্লাসরুমে কিন্তু অপশন 2 হবে না। অপশন 3 তে বলা হচ্ছে যে ক্লাসরুম এনভায়রনমেন্ট ইজ ইন্টারেক্টিভ এন্ড সাপোর্টিভ। অবভিয়াসলি এখানে কি হচ্ছে, টিচার স্টুডেন্ট তো উৎসাহ সহকারে ঢুকে যাচ্ছে ক্লাসরুমে, তারপরে কেন ঢুকছে, যে টিচার এমন ভাবে পড়াচ্ছে একটা কমপ্লেক্স জিনিসকে, অঙ্কই ধরা যাক, ম্যাথসই ধরা যাক, খুব
কঠিন লাগছে কিছু স্টুডেন্টের, কিন্তু সে এত খেলার ছলে সহজভাবে বোঝাচ্ছে, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছে, স্টুডেন্টরা খুব সহজে ধরে ফেলছে এবং তারা কি করছে, তারা টিচারের সাথে খুব ভালোভাবে কোলাবোরেট করছে, তারাও অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে, টিচারও অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে। এরপরে রয়েছে ক্লাসরুম ডমিনেটেড উইথ এম্পাওয়ার টিচার। ঠিক আছে, যদি টিচার কন্টিনিউয়াস মাথার উপরে বসে থাকে এবং বলতে থাকে যে আমি যেটা বলছি সেটাই ঠিক, আমি যেটা করাচ্ছি সেটাই ঠিক, ডমিনেট করছে, যেখানে যেখানে স্টুডেন্টদের বলার কোনো ক্ষমতা নেই, তারা ভয়ে থরথর করে কাঁপছে যে আমি বললেই টিচার এক্ষুনি বেতের বাড়ি দিবে। তো সেরকম জিনিস যদি থাকে, সেই ক্লাসটা কখনোই কনস্ট্রাকটিভ ক্লাসরুম হয় না। এবং 5 নম্বর রুলে আমাদের কি আছে, ক্লাসরুম এনভায়রনমেন্ট ইজ কোঅপারেটিভ অ্যান্ড অ্যাক্টিভিটি বেসড। কি হচ্ছে, কম্পিটিশন হচ্ছে না, কোঅপারেশন হচ্ছে, একে অপরকে সাহায্য করছে, একে অপরের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করছে, স্টুডেন্টরা টিচারের সাথে আলোচনা করছে, অ্যাক্টিভিটি বেস, টিচার এসে বলছে রোল প্লে করো, এসে তুমি বোঝাও দেখি, আমি যেভাবে বুঝিয়েছিলাম তুমি যেটা বুঝেছো সেটা এসে সবার সামনে তুলে ধরো, সেটাকে বলা হয় রোল প্লে, সেটা তুমি করো। হ্যাঁ, তো এইভাবে স্টুডেন্টরা বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে জড়িত হয়ে যাচ্ছে। তো এটাও কিন্তু কনস্ট্রাকটিভ ক্লাসরুমের একটা মেইন চারিত্রিক বৈশিষ্ট্য। তাহলে আমাদের কি কি অপশন আছে, যেখানে স্টুডেন্টরা, কমিউনিটি অফ লার্নার্স আর প্রেজেন্ট ইন ক্লাস, স্টুডেন্টরা উৎসাহ সহকারে যোগ দিচ্ছে। তারপরে হচ্ছে যেখানে ক্লাসরুমের এনভায়রনমেন্ট কি হচ্ছে, ইন্টারঅ্যাক্টিভ হবে, সাপোর্টিভ হবে, একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, সবাই সবাইকে সহযোগিতা করছে, আচ্ছা তুই এটা বুঝতে পারছিস না, আমি তোকে বুঝিয়ে দিচ্ছি, বা টিচার বলছে তুমি এটা বুঝতে পারছো না, আমাকে যতবার ইচ্ছা কোশ্চেন করো, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। তারপরে কি হবে, ক্লাসরুম এনভায়রনমেন্ট ইজ কোঅপারেটিভ অ্যান্ড অ্যাক্টিভিটি বেসড, একে অপরকে সহযোগিতা প্লাস বিভিন্ন কার্যকলাপের সাথে স্টুডেন্টরা অ্যাক্টিভলি জড়িত থাকবে, সেটাকেই কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুম বলা হয়ে থাকে। এর পরবর্তীতে এটা একটা খুবই নতুন ধরনের কোশ্চেন, যেখানে বলা হচ্ছে যে 5 ক্রেডিট, খুবই নতুন এটা, আমি আসলে অনেকে হয়তো ঠিক দিয়েছো, বাট অনেকের কাছে খুব নতুন লাগতে পারে এই কোশ্চেনটা। এখানে কি বলা হচ্ছে যে 5 ক্রেডিট কোর্স উইথ 2 ক্রেডিট অ্যাসাইন ফর লেকচার্স, 1 ক্রেডিট ফর। আগে আমাকে প্রত্যেকটা ছোট ছোট করে বিষয়গুলো বুঝে নিই। একটা 5 ক্রেডিট কোর্স আছে, ঠিক আছে, 5টা ক্রেডিট কোর্সের একটা কোর্স রয়েছে, ঠিক আছে। সেখানে বলা হচ্ছে একটা ক্রেডিট দেওয়া হবে লেকচারের জন্য, 2টো ক্রেডিট দেওয়া হবে লেকচারের জন্য, একটা ক্রেডিট দেওয়া হবে টিউটোরিয়ালের জন্য, আর 2টো ক্রেডিট দেওয়া হবে যা ফিল্ড ওয়ার্ক করার জন্য। তখন বলছে শ্যাল হ্যাভ ফলোইং, মানে আমাকে কত ঘন্টা সময় প্রত্যেকটা ক্রেডিটের পিছনে দিতে হবে স্টুডেন্টকে বা টিচারকে, সেটার গণনা করতে বলেছে। তো আমি এই জিনিসগুলো আগে জেনে রাখি যে প্রত্যেকটা ক্রেডিটের জন্য কত ঘন্টা করে দেওয়া হয়। যারা টিচিং অ্যাপটিটিউড করেছে নিশ্চয়ই জানো যে প্রত্যেকটা ক্রেডিটের একটা ঘন্টা কিন্তু ধার্য করে দেওয়া হয়। তো প্রথমে যেখানে লেকচারের কথা বলে, লেকচার বলতে কি, টিচার আসলো, টিচার এসে কোনো একটা বিষয় সম্বন্ধে এই 1 ঘন্টার একটা ক্লাস নিয়ে নিল, ঠিক আছে। তো লেকচারে যখন করা হয় সাধারণত 1 ঘন্টার সময় ধরা হয় এবং একটা ক্রেডিটের জন্য 1 ঘন্টা সময় ধরা হয়, ঠিক আছে। 2টা ক্রেডিটের জন্য কত, 2 ঘন্টা সময় ধরা হবে। টিউটোরিয়ালের ক্ষেত্রেও সেম, যদি কেউ এসে, টিউটোরিয়াল বলতে কি, মুখোমুখি 1 to 1 শেখানো, যে টিউশন করে বলা হয় না, যে কি সামনে আমার স্টুডেন্ট বসে আছে, টিচার ইন্ডিভিজুয়ালি তাকে ঘিরেই সমস্ত কিছু শেখাচ্ছে, তাকে একেবারে হাতে ধরে শেখাচ্ছে, এইভাবে এটা করতে হবে, ওটা ওইভাবে করতে হবে, সেটা হচ্ছে টিউটোরিয়াল। সেটা লেকচারের থেকে একটু আলাদা, ইন্ডিভিজুয়াল, লেকচারে হয়তো 50 জনকে লেকচার দিচ্ছে, বাট টিউটোরিয়ালে কি একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তিকেই সে পড়াচ্ছে, অবজার্ভ করছে তার নেচার, সে কিভাবে পড়ছে, সমস্ত কিছু তার দেখাশোনা করছে। তো টিউটোরিয়ালের ক্ষেত্রে একটা ক্রেডিটের জন্য 1 ঘন্টা, টিউটোরিয়ালেও 1 ঘন্টা সময় যাচ্ছে। এবার ফিল্ড ওয়ার্ক কি, ফিল্ড ওয়ার্ক একটু বেশি সময়ের কাজ। কি হচ্ছে, স্টুডেন্টদেরকে বেরোতে হচ্ছে, ফিল্ডে গিয়ে সমস্ত প্রত্যক্ষ ভাবে দেখতে হচ্ছে, সেখান থেকে ইনফরমেশন বা ডাটা কালেক্ট করতে হচ্ছে, কোশ্চেনারিজ করছে, এরকম যারা জিওগ্রাফি প্র্যাকটিক্যাল করে, যারা বায়োলজি প্র্যাকটিক্যাল করে, জিওলজি প্র্যাকটিক্যাল করে, তারা জানে যে ফিল্ড ওয়ার্ক তাদের করতেই হবে। তারা বাইরে গিয়ে সেখান থেকে তাদের বিভিন্ন যা যা বিষয়বস্তু দরকার বা ফিল্ডে গিয়ে সেখান থেকে প্রত্যক্ষভাবে সেই ডাটাগুলোকে কালেক্ট করছে। তো ফিল্ড ওয়ার্কের জন্য 2 ঘন্টা সময়, 2 থেকে 3 ঘন্টা সময় আমাদের লাগে। তো এই কোশ্চেনটাই কিন্তু করা হচ্ছে। তাহলে প্রথমে বলা হচ্ছে যে 2 ক্রেডিটস অ্যাসাইন ফর লেকচার, তাহলে লেকচারের জন্য আমাকে কত ঘন্টা সময় দিতে হবে,
অ্যাপ্রক্স 1 ঘন্টা, আমি কারণ বলেই দিলাম লেকচারের জন্য 1 ঘন্টাই সময় লাগে। তারপরে টিউটোরিয়ালের জন্য আমাকে কত ঘন্টা সময় দিতে হবে, এখানে যেহেতু বলা হচ্ছে যে টিউটোরিয়াল কত হচ্ছে 1 ক্রেডিটের টিউটোরিয়াল, সেখানে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা আমাকে সময় দিতে হচ্ছে। আর ফিল্ড ওয়ার্কে আমি বলেই দিলাম 2 থেকে 3 ঘন্টা সময় লাগছে। তাহলে আমাকে প্রথমে তাহলে অপশন বি হবে, যেখানে কি লেকচারের জন্য 1 ঘন্টা সময় লাগানো হচ্ছে, টিউটোরিয়ালের জন্য যেখানে 1 to 1 বেসিসে যে পড়াশোনাটা করা হচ্ছে বা ডিসকাশনটা করা হচ্ছে সেখানে 2 ঘন্টার মতো সময় লাগছে। আর সবচেয়ে বেশি সময় আমার লাগছে 2 থেকে 3 ঘন্টা, বা মাঝে মাঝে কোনো কোনো সময় 4 ঘন্টা হয়ে যায়, বাট অ্যাপ্রক্স ধরা হয় 2 থেকে 3 ঘন্টা, সেই সময়টা লাগছে আমার হচ্ছে ফিল্ড ওয়ার্কের ক্ষেত্রে। তো এখানে সব অপশনস গুলো দেখে আমাদের যদি মনে হয়, তাহলে মনে হচ্ছে যে লেকচার অপশনস বি, যেখানে লেকচারে 1 ঘন্টা সময় লাগছে, টিউটোরিয়ালে 2 ঘন্টা সময় লাগছে, আর ফিল্ড ওয়ার্কের ক্ষেত্রে 3 ঘন্টা সময় লাগছে। ঠিক আছে, এরপরে হচ্ছে ইন দ্য কনটেক্সট অফ স্টুডেন্টস অ্যাপ্রিশিয়াল পরাক স্ট্যান্ডস ফর পরাক। পরাকের কথা বলা হয়েছে, পরাক কিসের জন্য ইউজ করা হয় সেটাও বলা হয়েছে, এবং এখানে মেইনলি জিজ্ঞেস করা হয়েছে পরাকের ফুল ফর্ম কি। পরাক কথাটা হিন্দি শব্দ। পরাক আমরা কখন বলি যে কোনো কিছুকে ভালো করে দেখে নাও, সেটার অ্যাক্সেসিবিলিটিটাকে দেখে নাও, ঠিক করে খুঁজে নাও, ঠিক করে বুঝে নাও, খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নাও, সেই জিনিসটাকে পরাক বলা হয়। তো পরাক সাধারণত যে স্টুডেন্টরা প্রথম দিন থেকে হয়তো যদি 6 মাসের কোর্স থাকে, প্রথম দিন থেকে সে কি কি শিখছে এবং কিরকম তার উন্নতি হচ্ছে সেই কোর্সটা করার পর, তার একটা ইভ্যালুয়েশন করা, সেটার একটা এক্সামিনেশন করা হয়, সেটা এক্সামাইন করা হয় যে সে ঠিকঠাক বুঝছে কিনা, সে ঠিকঠাক জানতে পারছে কিনা, সে তার রেজাল্টটা সঠিক আসছে কিনা, সেই জিনিসটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করা হয়, সেটাকেই বলা হয় পরাক। এবার পরাকের মধ্যে 2 টাইপস অফ টেস্ট হয়ে থাকে, একটা হচ্ছে ফর্মেটিভ টেস্ট, একটা হচ্ছে সামেটিভ টেস্ট। ফর্মেটিভ টেস্ট কখন হয়ে থাকে, যে কোর্স চলাকালীন, কোর্সের মাঝে মাঝে গিয়ে ছোট ছোট পরীক্ষা নেওয়া। যখন আমরা সেমিস্টারে আমরা দেখতাম যে আমাদের 3 মাস অন্তর অন্তর ইন্টারনাল হতো। ইন্টারনাল কেন হতো, যে প্রথম দিন থেকে তোমাকে যে, হয়তো পুরো কোর্সটা কমপ্লিট হয়নি, বাট প্রথম দিন থেকে তোমাকে যেটা পড়ানো হয়েছে সেই জিনিসটা তুমি বুঝেছো কিনা, আপাতত তুমি কি জেনেছো, সেটা পরখ করে দেখার জন্য, বা সেটা দেখার জন্য, বা সেটা এক্সামাইন করার জন্য ফর্মেটিভ টেস্ট নেওয়া হয়। আর সামেটিভ টেস্ট কখন নেওয়া হয়, যখন একদম কোর্সটা পুরো কমপ্লিট হয়ে গেল, ফাইনাল যে পরীক্ষাটা হয়, যেখানে ওভারঅল কোর্সের উপরে যে একটা পরীক্ষা বা এক্সামিনেশন নেওয়া হয় এবং স্টুডেন্টরা সেখানে কি ধরনের রেজাল্ট করলো সেটা দেখা হয়, সেটাকে বলা হয় সামেটিভ টেস্ট। এটা সবটাই এই দুটো কনসেপ্টই পরাকের আন্ডারেই পড়ে। আমি এতটা বলে ফেললাম। পরাকের ফুল ফর্মটাই কিন্তু এখানে মেইনলি জিজ্ঞেস করা হয়েছে। পরাকের ফুল ফর্মটা হচ্ছে পারফরমেন্স অ্যাসেসমেন্ট, বোঝাই হচ্ছে যে কি ধরনের পারফরমেন্স আমি দিচ্ছি একজন স্টুডেন্ট হিসেবে সেটা অ্যাসেস করা, রিভিউ করা, যে কি উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে সেটা দেখা, অ্যানালিসিস অফ নলেজ ফর হলিস্টিক ডেভেলপমেন্ট, যে আমার একটা ভেতরকার একজন শিক্ষার্থী হিসেবে একটা কোর্স যদি আমি করি, সেখানে নিশ্চয়ই আমার কোন একটা ডেভেলপমেন্ট তো হচ্ছে। 6 মাস ধরে একটা জিনিস নিয়ে আমি পড়াশোনা করছি, সেখান থেকে তো নিশ্চয়ই আমি কিছু এসেন্স পাচ্ছি বা কিছু তো জানতে পারছি। সেই ডেভেলপমেন্টটা হয় এবং সেখান থেকে যে জ্ঞান আহরণটা করি একজন শিক্ষার্থী হিসেবে, সেটার অ্যানালিসিস করা, সেই কাজটা পরাকই করে থাকে। তো পরাকের ফুল ফর্ম হচ্ছে পারফরমেন্স অ্যাসেসমেন্ট, রিভিউ অ্যান্ড অ্যানালিসিস অফ নলেজ ফর হলিস্টিক ডেভেলপমেন্ট। ঠিক আছে, বোঝা গেল? তাহলে অপশন বি হবে। এরপরে হচ্ছে এক্সটার্নাল ক্রিটিসিজম। External criticism in the evolution of source materials for historical research refers to, historical research সম্বন্ধে তো আমি বলে দিয়েছি, বাট এখানে কি জিজ্ঞেস করা হচ্ছে কোশ্চেনের প্যাটার্ন দেখো, যে কনসেপ্ট আমার জানা হয়ে গেছে, হিস্টোরিক্যাল রিসার্চ কি, কি নিয়ে কাজ করে, কিভাবে কাজ করে, সব আমার জানা, কোয়ালিটেটিভ এর মধ্যে পড়ে না কোয়ান্টিটেটিভ এর রিসার্চের আন্ডারে পড়ে, সবই জানা আছে। বাট কোশ্চেন এখানে কি করেছে, যে
এক্সটার্নাল ক্রিটিসিজম বলতে আমরা যে তুল্যমূল্য বিচার করি, যে আমরা ক্রিটিসাইজ করি না যে এটা ঠিক কিনা, এটা ঠিক কিনা, এখানে একটু প্রবলেম আছে, ওখানে একটু প্রবলেম আছে, এই যে এই বিষয়গুলো যখন আমরা ক্রিটিসাইজ করি সেটার একটা পরিবর্তন হতে থাকে। তো যে হিস্টোরিক্যাল রিসার্চে যে যতগুলো মেটেরিয়ালস পাই তার উপরেই তো আমরা এই ক্রিটিসিজম গুলো করি, কারণ হিস্টোরিক্যাল রিসার্চ কি পাস্ট বেসড রিসার্চ, পাস্টে কি হয়ে এসেছে, পাস্টে কি ঘটেছে সেটা এসে ফিউচারে প্রেজেন্টে এসে সেই পাস্টের সমাজ ব্যবস্থা বা পাস্টের অর্থনৈতিক অবস্থা যে কোনো কিছু নিয়ে বা পাস্টের কালচার সম্বন্ধে আমাদের যে অ্যানালিসিস থাকে সেটাই বা যে রিসার্চ থাকে সেটাই হিস্টোরিক্যাল রিসার্চ বলা হয়ে থাকে। তো সেইগুলো তো নিশ্চয়ই কোনো না কোন প্রাইমারি ডাটা বা সেকেন্ডারি ডাটা থেকে আমরা পেয়েছি, প্রাইমারির থেকেও বেশি সেকেন্ডারি ডাটাই হিস্টোরিক্যাল রিসার্চে ইউজ করা হয়। তো সেই সোর্স গুলোর একটা ক্রিটিসিজম করা হয় যে এটা কি সঠিক ডাটা পেয়েছি কিনা, না এটা ভুলভাল ডাটা পেয়ে গেছে। অনেক সময় রিসার্চার কি হয়, ভুল ডাটা পেয়ে যায়। আমি আগের দিনে ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, ক্রেডিবিলিটি পড়াতে বলেছিলাম যে অনেক সময় ভুল ডাটা চলে আসে রিসার্চের কাছে। তো সেইটা বোঝার জন্য তাদেরকে কি করতে হবে, সেই এক্সটার্নাল ক্রিটিসিজমটা কিসের কেন করা হয় সেটাই কোশ্চেন করা হয়েছে। তো প্রথমে বলা হয়েছে ইউজফুলনেস অফ দ্য সোর্স মেটেরিয়াল, যে যেই উৎস থেকে আমি যে ডাটাগুলো সংগ্রহ করেছি সেটা আমার উপকারে আসছে কিনা, একজন হিস্টোরিক্যাল রিসার্চার হিসেবে আমার উপকারে আসছে কিনা সেটা দেখা। দুইয়ে হচ্ছে ইজ অফ অ্যাক্সেস টু দ্য মেটেরিয়াল অ্যান্ড ইটস কন্টেন্ট, যে আমি যে মেটেরিয়াল এবং কন্টেন্ট গুলো পাচ্ছি সেগুলো আমি সহজতর ভাবে অ্যাক্সেস করতে, অ্যাক্সেস বলতে ব্যবহার করতে পারছি কিনা সেটা বোঝানো হচ্ছে। অ্যাকুরেসি অ্যান্ড ট্রাস্টওয়ার্দিনেস অফ দ্য কন্টেন্ট, যে এই কন্টেন্ট গুলো যে আমি পেয়েছি এক্সটার্নাল ক্রিটিসিজমের দ্বারা আমি বুঝতে পেরেছি যে এটা একদম সঠিক ডাটা পেয়েছি বা সঠিক মেটেরিয়াল পেয়েছি, এটা কখনোই ভুল হতে পারে না এবং এটা আমার রিসার্চকে ভালো রেজাল্ট ভ্যালিড করতে খুবই সাহায্য করবে। ঠিক আছে, অ্যাকুরেসি মানে সঠিক, ট্রাস্টওয়ার্দি বলতে বোঝানো হয় বিশ্বাসযোগ্যতা রয়েছে। ঠিক আছে, এখানে বাংলা দেওয়াই আছে। অথেন্টিসিটি অ্যান্ড জেনুইননেস অফ দ্য ডকুমেন্ট, যে ডকুমেন্ট গুলো যে যত ডকুমেন্টস পেয়েছি সেগুলো অথেন্টিক কিনা বা সেটা একদম সঠিক কিনা সেটাও আমরা, অথেন্টিক বলতে একদম সঠিক জায়গা থেকে, সঠিক উৎস থেকে পেয়েছি কিনা, এবং জেনুইন বলতেও তাই বোঝে যে একদম আসল জিনিস পেয়েছি কিনা সেইটা বোঝানো হয়। তো এইখানে আমাদের কি বোঝানো হচ্ছে যে এখানে আমার দেখার হবে যে অথেন্টিসিটি এবং রিলায়েবিলিটি মানে জেনুইননেস যত ভালো হবে একটা ডকুমেন্টের, সেটা আমরা এক্সটার্নাল ক্রিটিসিজম অফ দা সোর্স মেটেরিয়াল মানে যত সোর্স পেয়েছি তার এক্সটার্নাল ক্রিটিসিজমের মাধ্যমে, হিস্টোরিক্যাল রিসার্চের মাধ্যমে কিন্তু পেয়ে থাকি। তো সেক্ষেত্রে কি হবে, এটা এবার অনেকে জিজ্ঞেস করতে পারে যে অথেন্টিসিটি এবং জেনুইননেস আমরা কি করে বুঝবো, যে যখন এক্সটার্নাল ক্রিটিসিজম, ধরা যাক কোন একটা উৎস থেকে আমি কতগুলো ডাটা সংগ্রহ করেছি, এবার সেই ডাটাগুলোর আমি এক্সটার্নাল অ্যাজ এ রিসার্চার আমি সেগুলোর ক্রিটিসিজম স্টার্ট করলাম, এক্সটার্নাল ক্রিটিসিজম। প্রথমে আমার প্রচেষ্টা থাকবে যে ডাটাগুলো আমি পেয়েছি সেটা সঠিক ডাটা, সেটা প্রুফ করার আমার একটা চেষ্টা থাকবে। তারপরে থাকবে যে ডাটাগুলো একদম সঠিক কিনা তা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সেটাকে ভেরিফাই করার চেষ্টা করব, সেটা বিভিন্ন রকমের পদ্ধতি হতে পারে। তারপরে দেখতে হবে যে যেই জিনিসগুলো এবার পাস্টের যত আমরা নথিপত্র, যত বই গ্রন্থ পেয়ে থাকি সেগুলোর অবস্থা হয়তো হরপ্পা মহেঞ্জোদারো সময় যদি কোনো জিনিস পেয়ে থাকি সেটার অবস্থা নিশ্চয়ই খুব ভালো থাকবে না, সেটা ড্যামেজ হয়ে থাকতে পারে বা অর্ধেক জিনিস নষ্ট হয়ে গেছে সেই নথিপত্রগুলো, সেগুলোকে ভালোভাবে খুঁটিয়ে দেখা যে এটা ঠিক ফিজিক্যাল কন্ডিশন গুলো তাদের কিরকম অবস্থা রয়েছে, সেই বইগুলো ঠিকঠাক রয়েছে কিনা সেগুলো দেখা, পাতাগুলো ঠিকঠাক রয়েছে কিনা সমস্তটা দেখা, সবকিছুর মাধ্যমে কিন্তু আমরা এই অথেন্টিসিটি এবং জেনুইননেসটা বুঝতে পারি ডকুমেন্টসের। এগুলো সবগুলোই যদি সঠিকভাবে আমাকে ফল দেয় বা রেজাল্ট দেয় এবং সেটা আমরা শুধুমাত্র এক্সটার্নাল ক্রিটিসিজমের মাধ্যমেই করে থাকি হিস্টোরিক্যাল রিসার্চে। তাই এখানে আমার অপশনটা হবে অথেন্টিসিটি অ্যান্ড জেনুইননেস অফ দ্য ডকুমেন্ট। ঠিক আছে, এরপরে হচ্ছে অ্যারেঞ্জ দ্য ফলোইং ইউনিভার্সিটি অ্যাজ দে ইভলভড ইন অ্যাসেন্ডিং অর্ডার ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। ঠিক আছে, যেখানে বলা হচ্ছে যে স্বাধীন ভারতবর্ষের পরে যে আমাদের ভারতবর্ষ স্বাধীনতা লাভ করার পর যে আমাদের যত ইউনিভার্সিটি গুলো স্থাপিত হয়েছে তাদের একটা অ্যাসেন্ডিং অর্ডার, অ্যাসেন্ডিং মানে একদম পুরনো থেকে নতুন অবধি, মানে সাল বেসিসে পুরনো থেকে এখনকার অবধি বা প্রেজেন্ট অবধি যত ইউনিভার্সিটি তৈরি হয়েছে সেই হিসাবে আমাকে গোছাতে হবে। তো এইখানে এই কোশ্চেনটার মধ্যে
তোমরা আরেকবার দেখে নিও, বাট আমার এখানে কনফিউশন রয়েছে এই কোশ্চেনটায়, কারণ এক্ষেত্রে পরবর্তীতে যখন আমরা আলোচনা করব তখন কেউ আমাকে বলো, যদি কিন্তু আমি যত জায়গায় খুঁজে বা পড়ে আমি দেখেছি এখানে কিন্তু অপশনসে আমার মিল খাচ্ছে না। এখানে অ্যাসেন্ডিং অর্ডারে বলা হয়েছে যে কোন কোন ইউনিভার্সিটি গুলো ভারতবর্ষ স্বাধীনতার পরে মানে প্রথম থেকে এখন অব্দি স্থাপিত হয়েছে। তো প্রথমেই আমার কাছে অপশনস গুলো কি কি, টেকনিক্যাল ইউনিভার্সিটি, ওপেন ইউনিভার্সিটি, টিচার এডুকেশন ইউনিভার্সিটি, এগ্রিকালচারাল ইউনিভার্সিটি আর পেট্রোলিয়াম ইউনিভার্সিটি। ঠিক আছে, প্রথমেই তোমরা যদি ভালো করে পড়ে থাকো, ওখানে এগ্রিকালচার ইউনিভার্সিটি যেটা তৈরি হয়েছিল 1960 সালে, ঠিক আছে, 1960 সালে তৈরি হয়েছিল এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। তারপরেই আসলো আমাদের টেকনিক্যাল ইউনিভার্সিটি, যেটা 1961 সালে তৈরি হয়েছিল, যেটা ছিল আইআইটি বম্বে। হ্যাঁ, 1961 সালে, যেহেতু ভারতবর্ষের স্বাধীনতার পরে উল্লেখ করে দিচ্ছে সেই জন্য আইআইটি বম্বে ধরা হলো। তাহলে 1960 সালে এগ্রিকালচার ইউনিভার্সিটি, 1961 সালে আইআইটি বম্বে মানে টেকনিক্যাল ইউনিভার্সিটি স্থাপিত হয়ে গেল। এবং তারপরে টিচার এডুকেশনাল ইউনিভার্সিটি, যেখানে টিচারদেরকে এডুকেট করা হয়, এক কথা বিএড এর ইউনিভার্সিটি গুলো বলা হয়, সেটা তৈরি হয়েছিল 1962-তে, 1962-তে, এনসিইআরটি যেটা। তারপরে রয়েছে ওপেন ইউনিভার্সিটি, এটা আমরা সবাই জানি 1982 সালে তৈরি হয়েছিল, ইগনু, ইন্দিরা গান্ধী ওপেন ন্যাশনাল ইউনিভার্সিটি, ইগনু তৈরি হয়েছিল। এবং সবশেষে তৈরি হয়েছিল পেট্রোলিয়াম ইউনিভার্সিটি, যেটা 2007 সালে তৈরি হয়েছিল। আমি এমনকি নামগুলো প্রত্যেকটা লিখে রেখেছি, যে রাজীব গান্ধী ইনস্টিটিউশন অফ পেট্রোলিয়াম ইউনিভার্সিটি, এটা 2007 সালে প্রথম পেট্রোলিয়াম ইউনিভার্সিটি হিসেবে প্রতিষ্ঠিত হয়। তো এখানে আমার অপশনস এর সাথে কিন্তু মিল খাচ্ছে না। যদি আমি দেখি অপশনস গুলো কিন্তু একটু ওলট পালট করা আছে, তাহলে যদি সমস্ত তথ্য আমি যা দেখলাম এবং খুঁজে পেয়েছি, সেক্ষেত্রে কিন্তু এগ্রিকালচার ইউনিভার্সিটি প্রথম তৈরি হয়েছে 1960 সালে, তারপর টেকনিক্যাল ইউনিভার্সিটি 1961 সালে, টিচার এডুকেশন ইউনিভার্সিটি 1962 সালে, যেটা এনসিইআরটি তৈরি হয়েছিল, ওপেন ইউনিভার্সিটি 1982 সালে, যেটা ইগনু ছিল, তারপরে পেট্রোলিয়াম ইউনিভার্সিটি সবচেয়ে শেষে গিয়ে হয়েছিল 2007 সালে, যেটা রাজীব গান্ধী ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম ইউনিভার্সিটি নামে পরিচিত ছিল। তো এই একটা কোশ্চেনে একটু কনফিউশন রয়ে গেছে। তোমরা যদি সঠিকভাবে বলতে পারো যে অপশনস ঠিক আছে কিনা, নিশ্চয়ই তোমরা কোশ্চেনটা সলভ করে রেখেছো, কিন্তু আমার কাছে এটাই অ্যান্সারটা আসছে। ঠিক আছে, এরপরে as per PwC research organization global survey, the financial growth of entertainment and media industry is future will be powered by, in future will be powered by, এই ধরনের কোশ্চেন গুলো হচ্ছে ইন্টিগ্রেটেড কোশ্চেন। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন গুলো ঠিক আমরা বলতে পারবো না যে কোন পার্ট থেকে এসেছে, না রিসার্চ থেকে, না টিচিং অ্যাপটিটিউড থেকে, না হায়ার এডুকেশন থেকে, সেটা আমরা ঠিক করে বলতে পারবো না। এটা একটু মানে প্রেজেন্ট বেসড কোশ্চেন্স হয়ে যাচ্ছে, যে বর্তমান সমাজে কি ঘটছে। তো এখানে বলা হচ্ছে যে পিডব্লিউসি বলে একটা রিসার্চ অর্গানাইজেশন রয়েছে, যারা গ্লোবাল সার্ভে করে, মানে আন্তর্জাতিক একটা সার্ভে করে, যেখানে বোঝানো হচ্ছে যে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি আর মিডিয়া ইন্ডাস্ট্রির ফিনান্সিয়াল গ্রোথ কিসের মাধ্যমে সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে। তো এখানে প্রথমেই বলা হচ্ছে অ্যাডভার্টাইজিং, হ্যাঁ, বিজ্ঞাপনের দ্বারা এন্টারটেনমেন্ট আর মিডিয়া ইন্ডাস্ট্রির ফিনান্সিয়াল অর্থনৈতিক অবস্থা ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে, তারপরে বলা হচ্ছে কনজিউমার স্পেন্ডিং, যত বেশি মানে এই যে আমরা নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এগুলো দেখছি, স্পটিফাই, প্রত্যেকটাই সাবস্ক্রিপশন যাচ্ছে, যে এত টাকা দাও, এত টাকা দাও, তাহলে তুমি এটা দেখতে পাবে, এটা দেখতে পাবে, এটা দেখতে পাবে। তো কি হচ্ছে, একজন গ্রাহক হিসেবে আমাকে কি হচ্ছে, ব্যয় করতে হচ্ছে, আমাকে সেখানে সাবস্ক্রিপশনে পয়সা দিতে হচ্ছে, তারপরেই আমি সেটা দেখতে পাচ্ছি। তাহলে কি হচ্ছে, কোম্পানিরই প্রফিট হচ্ছে, এন্টারটেনমেন্ট জগতেরই প্রফিট হচ্ছে। তারপরে রয়েছে স্প্রেড অফ পডকাস্ট। পডকাস্ট সম্বন্ধে আমি বলেছি যে কোনো একটা বিষয়, পার্টিকুলার বিষয়, হয়তো মানুষের জীবন নিয়ে বলতে পারে, যে সে কিভাবে জীবনে সাকসেসফুল হয়েছে, কিভাবে কি করেছে সমস্ত, যেমন সুধা মূর্তি অনেক জায়গায় পডকাস্ট করে, যেখানে সে বলেছে যে সে কি করে কোথা থেকে উঠেছে। তারপরে বিভিন্ন ইন্ডাস্ট্রি গুলো কিন্তু সেটা করে, হ্যাঁ, যেখানে বলা হচ্ছে
হচ্ছে যে নেটফ্লিক্স এর মতো বড় একটা প্ল্যাটফর্ম সেটা কিভাবে তৈরি হয়েছিল, সেখানকার ওনাররা বিভিন্ন দেশে, এখন নেটফ্লিক্স ইন্ডিয়া রয়েছে, নেটফ্লিক্স কোরিয়া রয়েছে, নেটফ্লিক্স ইউএসএ রয়েছে, এরকম প্রত্যেকটা জায়গায় রয়েছে, স্পেন রয়েছে, তো এরকম ভাগ ভাগ করে রয়েছে। সেখানেও তারা বলছে যে কেন তারা এই প্ল্যাটফর্মটা তৈরি করেছে, সেখান থেকে কি লাভ হচ্ছে, সেখান থেকে মিডিয়া এবং ইন্ডাস্ট্রি বা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি কি লাভ হচ্ছে। লাভ বলতে কি, যত বেশি পয়সা আসবে তত ভালো, ফিনান্সিয়াল ইনক্রিজ যত হবে তত উন্নতি হবে সেই জায়গাগুলো। তো সেই জিনিসগুলো তারা প্রচার করছে বা বলার চেষ্টা করছে। সেটা হচ্ছে স্প্রেড অফ পডকাস্ট, সেই পডকাস্ট গুলোকে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এরপরে রয়েছে স্যাটেলাইট কমিউনিকেশন, যেখানে কি যে স্যাটেলাইটের মাধ্যমে আমরা কমিউনিকেট করতে পারছি। তো এই অপশনটা একদমই বাদ দিয়ে দাও। স্যাটেলাইট কমিউনিকেশন এখনকার দিনে ভাই কোথায় হয়, কখনোই হয় না। এখনকার দিনে সবকিছু ইন্টারনেটের মাধ্যমে হয়ে থাকে সবকিছু, এখানে স্যাটেলাইট কমিউনিকেশন অপশনটা পুরো মিনিংলেস। তো আমাকে এখানে দেখতে হবে, অনেকেই আমি জানি অ্যান্সার দিয়ে এসেছে অ্যাডভার্টাইজিং, যে বিজ্ঞাপন, যত ভালো বিজ্ঞাপন আসবে তত আমাদের এন্টারটেনমেন্ট আর মিডিয়া উন্নতি হবে, ফিনান্সিয়াল উন্নতি হবে। বাট এখনকার দিনে পিডব্লিউসি যখন রিসার্চ করলো, গ্লোবাল সার্ভে করলো, একটা বিস্ময়কর তথ্য বেরিয়ে আসলো, যেখানে দেখা গেল মাত্র 10 থেকে 15% অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন ফিনান্সিয়ালি ইনক্রিজমেন্ট করতে পারে যে আমাদের মিডিয়া এবং এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে। এবং কনজিউমার, এবার তারপরে কেউ বলতে পারে তাহলে কনজিউমার স্পেন্ডিং হবে, কারণ প্রচুর মানুষ এখন নেটফ্লিক্স দেখছে, প্রাইম দেখছে, প্রত্যেকের মোবাইলে ল্যাপটপে রয়েছে, তারা সাবস্ক্রিপশন করছে। এবার আমাদের ভারতবর্ষের কথাই ভাবি, কয়জন মানুষের কাছে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন রয়েছে? আশেপাশের লোকজনকে দেখলে মনে হবে উঠতে আছে, বাট অ্যাকচুয়ালি তথ্য কি, গ্লোবাল সার্ভে করে দেখা গেল বিভিন্ন দেশের, মানে সব দেশগুলো, গ্লোবাল সার্ভে কি আন্তর্জাতিক সার্ভে করা হয়েছে, সব দেশগুলো গিয়ে দেখা যাচ্ছে যে খুব কম সংখ্যক মানুষই কিন্তু ব্যয় করছে এই ধরনের ওটিটি প্ল্যাটফর্ম গুলোর পিছনে। তো মাত্র 7 থেকে 10% মানুষ এর পেছনে স্পেন্ড করছে, গ্রাহক ব্যয় করছে। এরপরে রয়েছে স্প্রেড অফ পডকাস্ট। যত ভালো প্রমোশন করবো, পডকাস্ট এক কথায় এই প্ল্যাটফর্ম গুলো প্রমোশন করছে, যে আমাদের এই জায়গাটা দেখো, এটা সাবস্ক্রাইব করো, এখানে খুব ভালো ভালো জিনিস দেখা যাচ্ছে, অনেক এন্টারটেনমেন্টের জিনিস আছে, এডুকেশনাল জিনিস আছে, মিডিয়া ভালো ভালো খবর পাবে, হ্যাঁ, ভালো স্পোর্টস গুলো দেখতে পাবে, সমস্ত কিছু তারা কি প্রচার করছে পডকাস্টের মাধ্যমে। সেটা এখন 2024 সালে গিয়ে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি মাত্রায় করা হচ্ছে, 20 থেকে 30% করা হচ্ছে। এবং সে গিয়ে স্যাটেলাইট কমিউনিকেশন যেখানে করা হচ্ছে, বাট সেটা 10 থেকে 15% অ্যাডভার্টাইজমেন্টের মধ্যেই। তাহলে সবচেয়ে বেশি উন্নতি কোথায় করছে, যে স্প্রেড অফ পডকাস্ট যত বেশি হচ্ছে, মানুষ বেশি মাত্রায় কি বলবো অ্যাট্রাক্টেড হচ্ছে, যে বাহ, এই প্ল্যাটফর্মটা এত ভালো ভালো সিরিজ রাখে, এত ভালো ভালো সিনেমা রাখে, এত ভালো স্পোর্টস চ্যানেল গুলো আমি সহজে এত কম পয়সায় সাবস্ক্রাইব করে নিতে পারবো। এই যে জিনিসটা করছে, পডকাস্টের মাধ্যমে প্রমোশন করছে, তার কারণে কি হচ্ছে, যে মানুষ তখন গিয়ে ব্যয় করতে আগ্রহ হচ্ছে, যে আমি এখন টাকা স্পেন্ড করব এবং সাবস্ক্রাইব করব এই প্ল্যাটফর্ম গুলো। তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে শুধুমাত্র স্প্রেড অফ পডকাস্ট সবচেয়ে বেশি মাত্রায় করা হচ্ছে দেখে ফিনান্সিয়াল গ্রোথ আমাদের এন্টারটেনমেন্ট এবং মিডিয়া ইন্ডাস্ট্রিতে বাড়ছে। এরপরে আসছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এসেনশিয়াল টু অবটেইন আ 4-year ইউজি অনার্স উইথ রিসার্চ ডিগ্রি। এই কোশ্চেনটা যদি কেউ নাও জানো, এর উত্তর যদি কেউ নাও জানো, তাও পারবে যদি কেউ অপশনস গুলো ভালো করে পড়ো। প্রথমেই বলা হয়েছে যে সিকিউরিং 160 credits including 12 credits from our research project। প্রথমত বলে রাখি যে আমাদের রিসার্চ প্রজেক্ট এবং তার সাথে আমি যে 4 বছরের ইউজি প্রোগ্রাম, এখন তো ইন্টিগ্রেটেড প্রোগ্রাম চলে এসেছে, এটাকে ইন্টিগ্রেটেড প্রোগ্রাম বলা হয়। তো এই প্রোগ্রামটার কারণে কি হচ্ছে, যে 4 বছরের আমি যদি 4 বছর ধরে ভালোভাবে ইউজিতে ভালো রেজাল্ট করতে পারি, তার সাথে সাথে আমি একদম সরাসরি ভাবে রিসার্চে যুক্ত হয়ে যেতে পারবো। তো সেক্ষেত্রে আমাকে ক্রেডিট পয়েন্টস এখানে বলা হচ্ছে যে 160 ক্রেডিটস লাগবে প্লাস 12 ক্রেডিট, কিন্তু সঠিক ক্রেডিট হচ্ছে 120 থেকে 128 ক্রেডিট থাকলেই একজন 4 বছরের ইউজি করার পর রিসার্চে সরাসরি যোগদান করতে পারে। তাহলে অপশন এ
এবং অপশন বি দুটোই বাদ চলে গেল, কারণ দুটোতেই 160 ক্রেডিটের কথা বলা হয়েছে। অপশন সি তে কি বলা হচ্ছে, সিকিউরিং 75% মার্কস অ্যান্ড অ্যাবোভ ইন দ্য ফার্স্ট সিক্স সেমিস্টার, যে 6 মাসের যে 6টা সেমিস্টার রয়েছে সেখানে 75% মার্কস বা তার থেকে বেশি মার্কস আমার দরকার। হ্যাঁ, সেটা রয়েছে বাট মাইনর, সেটার কারণটা মাইনর। হ্যাঁ, মেনলি কখন একজন হয়তো কেউ 75% মার্কস পেয়েছে, বাট সে যে 4 বছর পড়ার পর রিসার্চ করার যোগ্য কিনা সেটা কিন্তু এক্ষেত্রে দেখা হচ্ছে না। দেখা হচ্ছে কিসের মাধ্যমে, লাস্ট অপশনের মাধ্যমে, সাকসেসফুলি কমপ্লিটেড রিসার্চ প্রজেক্ট ইন মাইনর অর মেজর ডিসিপ্লিন। এবার এটা কি করে করছে, যে ওই 4 বছরে ওই স্টুডেন্টটা যেমন 75% মার্কস তো পেয়েছে, বাট তাকে কি করতে হবে, একটা রিসার্চ কন্ডাক্ট করতে হবে। ফার্স্টে কি হবে, কোনো একটা অরিজিনাল টপিক নিয়ে তাকে কাজ করতে হবে, সেই বিষয়টা সম্বন্ধে তাকে জানতে হবে, সেই বিষয়টা নিয়ে তাকে ভাবতে হবে, সেটার মধ্যে তার নিজস্ব ওপিনিয়ন, অরিজিনাল ওপিনিয়ন রাখতে হবে, কারো কপি পেস্ট ওপিনিয়ন সে দিতে পারবে না। তারপরে কি হবে, যে সে সেটা একটা থিসিস লিখবে, ছোটখাটো, বেশি বড় না, অরিজিনাল রিসার্চ প্রোগ্রামের মতো একদম বড় 150 পাতার নয়, বাট 50 পাতার সে একটা থিসিস লিখবে, সেটা প্রডিউস করবে এক্সপার্টাইজ, যত তার সুপারভাইজার অবভিয়াসলি রয়েছে, যত এক্সপার্টাইজ ব্যক্তি রয়েছে তাদের কাছে সে সেটা প্রেজেন্ট করবে। এবং তারপর মেন তার উদ্দেশ্য থাকবে যে সেটাকে ডিফেন্ড করা, যে বলা যে আমি যেটা সলিউশন বের করেছি সেটা আমি ঠিক বলছি, আমার আর্গুমেন্টটা সঠিক। কেউ যদি প্রেজেন্ট করতে গিয়ে ঘাবড়ে যায়, এবং যারা এক্সপার্ট রয়েছে তারা সবসময় তাদের কাজই তাই যে ঘুরিয়ে ঘুরিয়ে কোশ্চেন করবে, এমন কোশ্চেন করবে যে স্টুডেন্টকে ঘাবড়ে দেওয়াই তার কাজ। এবার তখন রিসার্চ মানে সেই স্টুডেন্টের কাজ হচ্ছে যে সে এতটাই কনফিডেন্ট থাকবে, যেহেতু তার অরিজিনাল ওয়ার্ক, সে এতটাই কনফিডেন্ট থাকবে যে সে সেটাকে সঠিকভাবে ডিফেন্ড করতে পারবে, সে সঠিকভাবে সেটাকে বোঝাতে পারবে এবং বলবে যে আমি যে ওপিনিয়নটা দিয়েছি এটা জেনারেলাইজ করুন, এটা অনেক ভালো সলিউশন দিতে পারবে, এরকম কনফিডেন্স তার কাছে থাকবে। তো অপশন ডি, এই যে এই 3টে ধাপ যদি ওই স্টুডেন্টটা 4 বছরে কমপ্লিট করতে পারে, তবেই সে সরাসরি রিসার্চ ডিগ্রিতে জয়েন করতে পারবে। তো এসেনশিয়াল কিন্তু মেনলি আমাদের অনেকেই লিখে এসেছে হয়তো 75% অ্যান্ড অ্যাবোভ, অনেকে লিখতে পারো, বাট এসেনশিয়াল এখানে মেনশন করে দিয়েছে, আমি বলেছি না শব্দ পড়তে হবে, এসেনশিয়াল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন বিষয়টা, যেটা হচ্ছে successfully completing the a research project in a minor or major discipline। ঠিক আছে, ডি। তো এই মাইনর আর মেজর ডিসিপ্লিনের মধ্যে কি কি আছে, প্রথমে একটা অরিজিনাল ওয়ার্ক কন্ডাক্ট করতে হবে, রিসার্চ ওয়ার্ক কন্ডাক্ট করতে হবে, সেটাকে প্রডিউস করতে হবে এক্সপার্ট ব্যক্তিদের সামনে, এবং সঠিকভাবে কনফিডেন্টলি তার যে বক্তব্য রয়েছে সেটাকে ডিফেন্ড করতে হবে। ঠিক আছে, এটা হয়ে গেল। এরপরে আমাদের রয়েছে আইডেন্টিফাই ফ্রম দ্য ফলোইং the learning contents in professional educational program। এটাও কোশ্চেন পড়ে আমি উত্তর দিতে পারবো যদি না জানি। প্রফেশনাল এডুকেশনাল প্রোগ্রাম কি, প্রফেশন, এবার ভাবি তো প্রফেশন বলতে কি, আমি বাংলায় অনার্স নিয়ে পড়ছি, আমি ইংলিশে অনার্স নিয়ে পড়ছি, সেটা প্রফেশনাল নয়। যেখানে আমার একজন স্টুডেন্ট হিসেবে স্কিল ডেভেলপমেন্ট হয়, যেখানে আমি কোনো কিছু এমন একটা স্কিল নিয়ে কাজ করছি, হ্যাঁ, সেখানে যে স্কিলটার উপর আমি কাজ করছি সেটা পরবর্তীকালে আমি সেই প্রফেশনে মানে সেই বিষয়টার উপরেই চাকরি করতে চাই বা সেটার উপরেই কাজ করতে চাই। ঠিক আছে, গ্রাফিক ডিজাইনার যারা রয়েছে তারাও করছে, ফ্যাশন ডিজাইনার যারা রয়েছে, এগুলো সব তারা কি করছে, এমন তাদের পড়াশোনাটা, তারা হচ্ছে যত ইচ্ছে মানে যত বেশি পরিমাণে স্কিল ডেভেলপমেন্ট হবে তত ভালো তারা প্রফেশনালি সাকসেসফুল হবে। তো সেটাই প্রফেশনাল এডুকেশনাল প্রোগ্রাম বলা হচ্ছে। সেক্ষেত্রে এবার বলা হচ্ছে যে এর মধ্যে কোন কন্টেন্টস গুলো সবচেয়ে লার্নিং কন্টেন্ট, যেটা একজন প্রফেশনাল এডুকেশন প্রোগ্রামে থাকা ছাত্রছাত্রীকে জানতেই হবে, সেটা কি কি। প্রথমেই অপশনে বলা হয়েছে প্রিন্সিপাল, স্কিলস, টেকনিক্স, অ্যাপ্লিকেশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এই জিনিসটা হবে না, বাদ দিয়ে দাও, ভাবতেই হবে না, কাটা, অপশন চলে গেল। এরপরে আসছে প্রিন্সিপাল, প্র্যাকটিস, টেকনিক, স্কিল অ্যান্ড অ্যাপ্লিকেশন, এখানে একটু কনফিউশন রয়ে গেল। ঠিক আছে, এটা বিটা থাকুক। এরপরে আসছে আমাদের সিতে কোর কনসেপ্ট, প্রিন্সিপাল, টেকনিক্স, অ্যাপ্লিকেশন, প্র্যাকটিস।
এই জায়গায় গিয়ে আমি বুঝতে পারলাম যে কোনো কিছু শেখার আগে কেউ যদি পাইলট হতে চায় সে কি করবে, যে তাকে আগে কোর কনসেপ্ট জানতে হবে, তাকে এরোডাইনামিক সম্বন্ধে জানতে হবে যে কি করে একটা এরোপ্লেনকে বাতাসে ওড়ানো যায়, কোন লংটিটিউড কোন অল্টিটিউডে এরোপ্লেনটাকে সে চালাবে, প্রফেশনাল স্কিল টোটালি। তো তাকে প্রথমে বেসিক কোর কনসেপ্ট বলতে বেসিক বিষয়গুলো জানতে হবে তাকে, কোর কনসেপ্ট থাকলো। তারপরে জানবে কি প্রিন্সিপাল, যে কি করে তারপরে কি হচ্ছে প্রিন্সিপাল, যে কি করে কিভাবে কোন নিয়ম এবং শর্তাবলী মেনে আমাকে এরোপ্লেনটা চালাতে হবে। টেকনিক্স জানতে হবে, টেকনিক্স মানে কি স্কিল ডেভেলপমেন্ট থাকবে সেখানে, যে কি ধরনের টেকনিক্স, অনেকে বলে না এক একজনের টেকনিক এক এক রকমের, প্রত্যেকের একটা নিজস্ব টেকনিক থাকে, সেই টেকনিকটাও ডেভেলপ করা হয় এই কোর কনসেপ্টের উপর বেস করে, সে যেভাবে বুঝেছে সেই হিসেবে সে টেকনিক ইনক্রিজ করতে পারে। অ্যাপ্লিকেশন, এবার সে প্র্যাকটিক্যালি সেটা স্টার্ট করা শুরু করবে, যে আমি ধীরে ধীরে এরোপ্লেনটা চালানো স্টার্ট করলাম, কোর কনসেপ্ট জানলাম, সেটার নিয়ম শর্তাবলী মানলাম, তারপরে আমি নিজস্ব একটা টেকনিক নিজের মধ্যে গড়ে তুললাম এবং তারপরে সেটাকে অ্যাপ্লাই করলাম, ধীরে ধীরে এরোপ্লেনটাকে আকাশে ওড়ানোর চেষ্টা করা স্টার্ট করলাম একজন পাইলট হিসেবে। এবং শেষে গিয়ে প্র্যাকটিস, যেটা আমরা সব সময় বলি প্র্যাকটিস মেক্স পারফেক্ট, যত বেশি প্র্যাকটিস করব তত আমি পারফেক্ট হয়ে উঠবো, যত বেশি আমি এরোপ্লেন চালাবো এখান থেকে ওখানে, সে একজন ভালো পাইলট হিসেবে একজন দক্ষ পাইলট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। তো আমাদের এখানে কি হচ্ছে, লাস্টেরটা বললাম না যেহেতু ল্যাঙ্গুয়েজ রয়েছে তাই লাস্টেরটা হবে না, তো আমাদের এখানে অপশন সি হবে, যেখানে কোর কনসেপ্ট, প্রিন্সিপাল, টেকনিক, অ্যাপ্লিকেশন এবং প্র্যাকটিস রয়েছে। তাহলে প্রথমে বেসিক জানবো, তারপরে নিয়ম শর্তাবলী মানবো, তারপরে নিজস্ব টেকনিক ইউজ করব, সেটা অ্যাপ্লাই করব, কি করে সেটাকে কাজ করাবো সেই জিনিসটা, মানে থিওরির পর অ্যাপ্লাই করব, থিওরি জানবো তারপরেই তো আমি অ্যাপ্লিকেশন করব, সেই অ্যাপ্লাইটা করলাম এবং সেই অ্যাপ্লিকেশনের পর বারবার প্র্যাকটিস করবো নিজেকে পারফেক্ট করে তোলার জন্য, নিজের স্কিলটাকে ভালোভাবে তৈরি করার জন্য। তো প্রফেশনাল এডুকেশন প্রোগ্রামে এই কয়েকটা জিনিস আমাদের প্রয়োজন। এরপরে রয়েছে স্টাডিজ অফ নিয়ার ইস্টার্ন অ্যান্ড ফার ইস্টার্ন সোসাইটিস অ্যান্ড কালচার, ল্যাঙ্গুয়েজ, পিপল, হিস্ট্রি অ্যান্ড আর্কিওলজি ইজ নোন অ্যাজ। এখানে কি বলছে, কোশ্চেনটা এমন ভাবে দিয়েছে একটু ঘুরি, নিয়ার ইস্টার্ন এবং ফার ইস্টার্ন, বাংলা পড়ো, এবার নিয়ার ইস্টার্ন বোঝার চেষ্টা করো, বাংলা পড়তে যাও, বাংলা এখানে লিখেছে নিকট প্রাচ্য এবং দূর প্রাচ্য, তাতেও কিছু বুঝতে পারছি না যে কি বলতে চাচ্ছে, বোঝা যাচ্ছে না। এরপরে কি বলেছে, যে যেখানে নিকট প্রাচ্য এবং দূর প্রাচ্যের কি ল্যাঙ্গুয়েজ, পিপল, ল্যাঙ্গুয়েজ বলতে ভাষা, মানুষ, তাদের ঐতিহাসিক যা যা ঘটনা ঘটেছে সেই বিষয়গুলো, এবং আর্কিওলজি, আর্কিওলজি বলতে কি হচ্ছে, যে পাস্টে তাদের কি ধরনের কালচার ছিল, অতীতে তারা কি ধরেন, আমাদের ভারতবর্ষ অতীতে একরকমের কালচার ছিল, এখন 2024 সালে এসে আমরা একরকমের কালচারের কিন্তু ইভলিউশন হয়েছে। প্রথম দিকে মহিলারা কি করতো, যে শাড়ি পরতো, তারপরে গিয়ে সেটা চুড়িদার হয়ে গেল, তারপর গিয়ে সেটা কি হয়ে গেল, জিন্স আর টপ হয়ে গেল, এখনকার দিনে জিন্স এন্ড শর্টস, জিন্স টপ এরকম হয়ে গেছে, সেরকম একটা বিষয়। আগেকার দিনে পুরুষরা কি পরতো, ধুতি পরতো, তারপরে পায়জামা পাঞ্জাবি পরতো, এখন কি প্যান্ট শার্ট পরছে, ক্যাজুয়াল জিন্স পরছে। তো এই যে ইভলিউশনটা, যে প্রাচীন যে আমাদের কালচারটা ছিল সেটা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, রান্না বান্নার ক্ষেত্রেও নিজেদের জীবনযাত্রার ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন হয়েছে, যত বেশি টেকনোলজি উন্নত হয়েছে তত বেশি আমাদের জীবনযাত্রাও কিন্তু পরিবর্তন হয়েছে। এই যে ইভলিউশনটা অতীত থেকে বর্তমানে যে ইভলিউশন কালচারের, সেই জিনিসটাকে বলা হয় আর্কিওলজি। বলে দিলাম আর্কিওলজির মানে কি। এবার এদের এই বিষয়গুলো কোথায়, নিয়ার ইস্টার্ন এবং ফার ইস্টার্নের সোসাইটির মধ্যে এই বিষয়গুলোকে নিয়ে যখন আলোচনা করা হয় সেটাকে কি বলা হয়। এবার এখানে আমাদের কনফিউশন থেকে গেল, নিয়ার ইস্টার্ন এবং ফার ইস্টার্ন বলতে কি বোঝায়, যে আমি যদি বাংলা দেখি, বাংলা দেখেও আমি কিছু বুঝতে পারছি না। নিয়ার ইস্টার্ন বলতে বোঝায় মিডিল ইস্ট, ঠিক আছে, মধ্যবর্তী ইস্ট, মিডিল ইস্ট বললেই আমরা বুঝে যাচ্ছি কোন জায়গাগুলোর কথা বলছে, ইজিপ্ট, পার্সিয়া, মেসোপটেমিয়া, এই জায়গাগুলোর কথা বলা হচ্ছে, ঠিক আছে। এবং ফার ইস্টার্ন বলতে কি বোঝানো হচ্ছে, ইস্ট এশিয়ার কথা বলা হচ্ছে, এশিয়ার ইস্টে থাকা বিভিন্ন দেশগুলোর কথা বলেছে, কারা সেটা আমরা জানি, চীন, কোরিয়া, জাপান,
এই ধরনের দেশগুলোর কথা বলা হচ্ছে। তো এই দুই রকমের জায়গার কালচার, মানুষ, ভাষা, তাদের আর্কিওলজি, এই সমস্ত জিনিস নিয়ে যে পড়াশোনাটা করা হয় বা যেটার থেকে জ্ঞান আহরণ করা হয় সেটাকে কি ধরনের স্টাডি বলা হয় সেটাই কোশ্চেনে করা হয়েছে। প্রথমে ওয়েস্টার্ন লার্নিং কেটে দাও, প্রাচ্য দেশ সম্বন্ধে তো বলাই হয়নি, ইউরোপের কোনো কান্ট্রি সম্বন্ধে আলোচনাই করা হয়নি, বলা হয়েছে মিডিল ইস্ট মানে মিশর, ইজিপ্ট, মেসোপটেমিয়া, পার্সিয়া, চীন, জাপান, কোরিয়া, এই ধরনের দেশগুলোর কথা বলা হয়েছে। তো ওয়েস্টার্ন দেশ তো হবেই না। তারপরে আনঅর্থোডক্স লার্নিং, আনঅর্থোডক্স বলতে, অর্থোডক্স বলতে যারা কি খুব কুসংস্কারচ্ছন্ন হয়, যারা কি খুব রিজিড ধারণা নিয়ে থাকে, উন্নতি নেই সেই ধরনের জিনিস নিয়ে আলোচনা করা, সেটাকে বলা হয় অর্থোডক্স লার্নিং। তারই উল্টোটা হচ্ছে আনঅর্থোডক্স, যেখানে কি খুব উন্নততর কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করা বা যেখানে কুসংস্কারের কোনো জায়গা নেই, ভীষণই টেকনিক্যালি অ্যাডভান্স এরকম একটা বিষয় নিয়ে আলোচনা করা, সেটা বলা হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে এই জায়গায় সেই বিষয়টার প্রশ্নই উঠছে না। তারপরে আসছে আমাদের ওরিয়েন্টাল লার্নিং। সহজ কথায় মনে রাখবো যে ওরিয়েন্টাল লার্নিং এ কিন্তু এই জিনিসটা জানা যায় যে আমাদের মধ্যপ্রাচ্য, মিডিল ইস্ট এবং ইস্ট এশিয়ার যত দেশগুলো রয়েছে তাদের ভাষা, কালচার, মানুষ, তাদের ঐতিহাসিক পরিবর্তন, তাদের কালচারের ইভলিউশন সমস্ত কিছু জানা যায় ওরিয়েন্টাল স্টাডির মাধ্যমে। এরপরে রয়েছে সিম্যাটিক লার্নিং। সিম্যাটিক লার্নিং বলতে অর্থবহুল কোন একটা বিষয় নিয়ে, কোন একটা বিষয়ের অর্থ নিয়ে বা সেই জিনিসটা কি ধরনের সেই মিনিংফুলনেস নিয়ে যে পড়াশোনাটা করা হয় সেটাকে সিমেটিক লার্নিং বলা হয়, যেটা এটার সাথে কোনো রকম সম্পর্ক নেই। তো আমাদের এখানে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, এবার আমি পরবর্তী কোশ্চেন গুলো করি। হ্যাঁ, এটা তো আলাদা। হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের বলা হচ্ছে যে ভীষণই খুব ভালো একটা কোশ্চেন এটা দেওয়া হয়েছে, আইসিটি থেকে দেখলাম আমি কোশ্চেন, মানে খুবই নতুন স্টাইলের দেওয়া হয়েছে, খুব মানে এখনকার দিনের স্টাইলের দেওয়া হয়েছে। যে এখানে যেমন এই কোশ্চেনটা করা হয়েছে, ইয়ং অ্যাডাল্ট হু স্পেন্ডস কনসিডারেবল টাইম উইথ ভিডিও গেমস, সোশ্যাল মিডিয়া এন্ড আদার ইন্টারনেট গভর্নড অ্যাক্টিভিটিস ইজ কল্ড। যে বলা হচ্ছে যে এখনকার ইয়ং অ্যাডাল্টস বলতে কি, যত টিনেজার্স রয়েছে তারা, তাদের কথা বলা হয়েছে, অ্যাডোলেসেন্ট বয়সে যারা রয়েছে, যারা 13 থেকে 18 বছর বয়সের মধ্যে রয়েছে, 13 to 18, তাদের বা 19, তাদের যে সারাদিন ধরে তারা ভিডিও গেমস খেলছে, তারা সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাবে অ্যাক্টিভ, তারা সারাদিন ইন্টারনেটের মাধ্যমে যেই সব কাজকর্মগুলো হয় সেগুলোর প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট, তাদেরকে কি বলা হচ্ছে? ফার্স্টে বলা হচ্ছে টেকি। হ্যাঁ, অপশন এ তে বলা হয়েছে টেকি, অপশন বি তে বলা হয়েছে স্ক্রিনেজার, ঠিক আছে, অপশন সি তে বলা হয়েছে নেট নেটিভ এবং অপশন ডি তে বলা হয়েছে নেট মাইগ্রেন্ট। প্রত্যেকটা শব্দ আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ধরনের কোশ্চেন ভীষণ মানে নতুন স্টাইলের, তাই আমি প্রত্যেকটা মানেগুলো জেনে রাখি, কারণ এই ধরনের কোশ্চেন আসছে মানে যেখানে যেভাবেই হোক ঘুরিয়ে ফিরে আবার আসতে পারে। তো টেকি বিষয়টা কি? টেকি বিষয়, টেকনোলজি থেকে টেকি বিষয়টা এসেছে। টেকি হচ্ছে যারা ভীষণ ভাবে এক্সপার্ট, ঠিক আছে, এখনকার দিনে বাবা মাদের মোবাইল খারাপ হয়ে গেলেই বাড়িতে যে সবচেয়ে বেশি ভালোভাবে সবকিছু, সব সফটওয়্যার আপডেট করে, ডিফল্ট সিস্টেম ঠিক করে, অপটিমাইজেশন করে, সমস্ত কিছু করে একদম ভিতরের বিষয়গুলো জানে এবং দক্ষতার সাথে সেটাকে ঠিক করতে পারে এবং সমস্ত এই যে মোবাইল, ট্যাব, ল্যাপটপ রিলেটেড যে কোনো সফটওয়্যার রিলেটেড কাজ খুব ভালোভাবে করতে পারে, তাদেরকে বলা হয় টেকি। এরা খুব এক্সপার্ট হয় সবকিছুতে, ঠিক আছে। এরপরে বলা হচ্ছে স্ক্রিনেজার। টিনেজারের সাথে স্ক্রিন কথাটা যুক্ত করে দিয়ে নাম দিয়েছে স্ক্রিনেজার। এরা কি হচ্ছে, এরা সারা দিন স্মার্টফোনে গুজে থাকছে, ট্যাবে গুজে থাকছে, না হলে সবসময় হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ, কিছু করলে কোনো রেস্টুরেন্টে গিয়ে খেলে ইনস্টাগ্রামে আপলোড করে দিচ্ছে, ফেসবুকে আপলোড, জীবনের ছোট ছোট ঘটনা যেগুলো হয়তো শেয়ার করার দরকারই নেই সেই জিনিসগুলোকেও শেয়ার করে নিচ্ছে, মানে তারা তাদের জগৎটাই সোশ্যাল মিডিয়া ঘিরে, ভিডিও গেমস ইনক্লুডেড, এরকম একটা জীবন, এন্টারটেনমেন্ট, যেখানে তারা সারাদিন বিনোদন খুঁজছে, কোনো কিছু হয়তো ভালো কিছু প্রোডাক্টিভ কিছু করছে না, শুধুমাত্র ইন্টারনেটের মাধ্যমে বিনোদন বা এন্টারটেনমেন্ট করছে, তাদেরকে বলা হয় স্ক্রিনেজার। নেট নেটিভ কারা? নেট নেটিভ হচ্ছে যারা কি হচ্ছে হাইলি কমফোর্টেবল হয়, এরা কি হচ্ছে যে
এরকম একটা সময়ে, যেমন জেন জির কথা বলি, এরা হচ্ছে এমন একটা সময়ের ছেলে মেয়ে যারা কি হচ্ছে, তোমাদের মধ্যে বেশিরভাগই তাই, যারা কি যে মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাব এগুলো কি তাদের কাছে খুব মানে এইগুলো তো একদম আমি জন্মের থেকে দেখছি, এগুলো ছাড়া কি আমার পৃথিবীতে কিছু হয় না, তাদের ধারণা এরকম। তো সেরকম ব্যক্তিদের বলা হচ্ছে নেট নেটিভ। এরা খুব কমফোর্টেবল যে এই জিনিসগুলো দিয়ে আমি, এরা আবার কি বিনোদনটা ছাড়াও বিভিন্ন প্রোডাক্টিভ কাজকর্মও করে, সমস্ত কিছুই করে ইন্টারনেটের মাধ্যমে। এরা হচ্ছে নেট নেটিভ। এবং নেট মাইগ্রেন্ট আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে আছে, আমাদের বাবা মারা, যারা জানতো না আগে কি ছিল মোবাইল, কি ছিল ল্যাপটপ, কি ছিল ট্যাব, এই বিষয় সম্বন্ধে তাদের কোনো ধারণা ছিল, তারা ছোটবেলা থেকে এই জিনিসগুলো ছাড়া বড় হয়ে গেছে এবং নিজেদের একদম অনেকটা বেশি বয়স অব্দিও এই জিনিসগুলো সম্বন্ধে তাদের কোনো আইডিয়া ছিল না। হঠাৎ তাদের জীবনে সেই জিনিসগুলো এসে পড়ে এবং তারা তখন খেই হারিয়ে ফেলে যে কি করে স্ক্রিন বাটনটা টিপতে হবে, কিভাবে কারো ফোন রিসিভ করতে হবে, কাকে হোয়াটসঅ্যাপে চ্যাট করতে হবে, এই জিনিসগুলো বুঝতে তাদের অনেক সময় লেগে যায়। তারা একেবারেই এক্সপার্ট নয়, তাদের জীবনের সাথে চলতে চলতে এই জিনিসগুলো তারা শেখে। তো এদেরকে বলা হয় নেট মাইগ্রেন্ট। তো আমি মানেগুলো সব বুঝিয়ে দিলাম, নিশ্চয়ই এবার তোমরা অ্যান্সারটা খুব সহজেই দিয়ে দিতে পারবে, যে অ্যান্সারটা হবে স্ক্রিনে যান। ঠিক আছে, এরপরে আইডেন্টিফাই ফ্রম দ্য ফলোইং আ বেনিফিট হুইচ ইন্টারনেট ডাজ নট প্রোভাইড, ইন্ট্রানেট ডাজ নট প্রোভাইড। নিশ্চয়ই সবাই ভালোভাবে কোশ্চেনটা পড়েছো, কেউ ইন্টারনেট পড়ে আসনি, সবাই ইন্ট্রানেটই পড়ে এসেছো। ঠিক আছে, ইন্টারনেট যদি পড়ে এসে থাকো একদম সঠিক অ্যান্সার হবে আমি জানি। প্রথমেই বলা হচ্ছে যে ইন্ট্রানেট কোন ধরনের আমাকে একটা সুবিধা দিতে অক্ষম, এটাই কোশ্চেন করা হয়েছে, ডাজ নট বলা হয়েছে, অক্ষম। তো সেটার মধ্যে প্রথমেই হচ্ছে চিপ, ইজি অ্যান্ড সেফ সার্ভিস। এবার আমরা তিনটে নেটের কথা তো পড়েছিলাম, ইন্টারনেট, এক্সট্রানেট আর ইন্ট্রানেট। ইন্টারনেট কি, যেটার উপর আমরা সবাই গ্লোবালি একদম মানে কি বলবো নির্ভরশীল, যেটার উপরে কিছুক্ষণ, যেটার মানে বদমাশির কারণে কিছুক্ষণ আগে আমার ক্লাসটাই বন্ধ হয়ে গেছিল, তোমরা সবাই মন খারাপ করে বসেছিলে। তো সেই ইন্টারনেট যদি সঠিকভাবে না চলে, তো আমরা কি হবে, যে কোনো কাজ করতেই পারবো না এখনকার দিনে ইন্টারনেট বেসড কাজ। এবং এটা কি ওপেন সোর্স, সবাই যে কোনো কেউ এটা ইউজ করতে পারবে, এরকম নয় যে তুমি টাকা দাও তাহলেই তুমি ইন্টারনেট ইউজ করতে পারবে, তুমি আমার ওয়াইফাই তুমি শুধু ইউজ করতে পারবে, তুমি টাকা দাও তাহলে ইউজ করতে পারবে আমার ওয়াইফাই, এরকম কোনো বিষয় নেই। ইন্টারনেট হচ্ছে খোলা বিষয়, গ্লোবালি সবাই ইউজ করতে পারে, সবাই করেও এখনকার দিনে, ইন্টারনেট ছাড়া কেউ নেই। হ্যাঁ, এরপরে আসছে এক্সট্রানেট, যেখানে কোনো একটা পার্টিকুলার কোম্পানি তার নিজস্ব ইন্টারনেট রয়েছে, যেটাকে এক্সট্রানেট বলা হয়, তাদের নিজের ধরা যাক কোনো বড় একটা ওয়াইফাই বা ব্যান্ডেটের মাধ্যমে তারা একটা ডাটার কানেকশন, ইন্টারনেট কানেকশন করে দিয়েছে এবং তারা পাসওয়ার্ডটা শেয়ার করছে শুধুমাত্র, মানে আমার ইন্টারনেটটা তুমি নিতে পারবো বা আমার এক্সট্রানেটটা তুমি শুধুমাত্র নিতে পারবে তুমি যদি আমার অথেন্টিক কাস্টমার হয়ে থাকো, ওই কোম্পানির যদি আমি কাস্টমার হয়ে থাকি বা পার্টনার হয়ে থাকি বা এমপ্লয়ি হয়ে থাকি, তাহলেই কিন্তু আমি বাইরের থেকে সেই কোম্পানির এক্সট্রানেটটা প্রোভাইড করতে পারবো। হ্যাঁ, তারা তখনই আমাকে পাসওয়ার্ডটা দেবে, এটা কিন্তু ওপেনলি সবার জন্য প্রস্তুত নয়। এরপরে রয়েছে ইন্ট্রানেট, যাকে নিয়ে কোশ্চেন করা হয়েছে, যেটা হচ্ছে আমার ঘরের ভিতরে আমার নিজস্ব ডাটা কানেকশন, আমার নিজস্ব ওয়াইফাই, যেখানে শুধুমাত্র আমি পার্সোনালি ইউজ করছি, আমি আর দুইজনকে দিচ্ছি না, শুধুমাত্র আমি ইউজ করছি, শুধুমাত্র আমার পার্সোনাল বেনিফিটের জন্য যেটা ইউজ করা হচ্ছে সেটাকে বলা হয় ইন্ট্রানেট। তো এটা সবচেয়ে বেশি কি হয়, যে যেহেতু একজন ব্যক্তি ইউজ করছে, তার মানে কি দামও কম হবে, চিপ হবে, ইজিলি অ্যাক্সেস করতে পারবো এবং সার্ভিসটা ভালো দেবে, সঠিক সুরক্ষিত একটা সার্ভিস দেবে। এরপরে আসছে আমাদের অপশন বি তে কি, শেয়ার ডাটা এমং কনজিউমার উইদাউট ডিলে। এটা আমরা কোথায় পড়লাম, এটা আমরা পড়লাম এক্সট্রানেটে, যেখানে কি হচ্ছে ডাটাটাকে কনজিউমারের সাথে শেয়ার করছে। একটা কোম্পানির ইন্টারনেট ব্যবস্থা রয়েছে যেটাকে এক্সট্রানেট বলা হয়, ডাটাটা শুধুমাত্র সেই কোম্পানি থেকে যারা জিনিস কিনছে বা সেই কোম্পানির পার্টনার যারা বা সেই কোম্পানির এমপ্লয়ি যারা, তাদের সাথেই শেয়ার করছে, সেক্ষেত্রে এটা কি এক্সট্রানেটের মধ্যে চলে আসছে। সিকিউর স্পেস টু স্টোর অ্যান্ড ডেভেলপ অ্যাপ্লিকেশন, এই জিনিসটা তো আমি ইন্টারনেটের মাধ্যমেও করতে পারি, এক্সট্রানেটের মাধ্যমেও করতে পারি এবং ইন্ট্রানেটের মাধ্যমে করতে পারি, তো এই অপশনটা সার্বজনীন হয়ে যাচ্ছে। এরপরে রয়েছে হাই সিকিউরিটি পাসওয়ার্ড।
হচ্ছে হাই সিকিউরিটি পাসওয়ার্ড, যেখানে কি হচ্ছে এমন এক ধরনের পাসওয়ার্ড দেওয়া হয়ে থাকবে যেখানে অ্যাক্সেস করাটা খুব কঠিন হয়ে যাবে। সেই পাসওয়ার্ডটাকে জানতে হবে, তাহলেই আমি অ্যাক্সেস করতে পারবো, পাসওয়ার্ড ছাড়া আমি অ্যাক্সেস করতে পারবো না। এবার তাহলে আমার কোশ্চেনটা কি বলছে, ইন্ট্রানেটের মধ্যে কোন জিনিসটা নেই, যেটার মধ্যে চিপ অ্যান্ড ইজি অ্যান্ড সেফ সার্ভিস ইন্টারনেটের মধ্যে আছে, শেয়ার ডাটা, তারপরে সিতে বলা হচ্ছে সিকিউর স্পেস টু স্টোর অ্যান্ড ডেভেলপ অ্যাপ্লিকেশন। আমার পার্সোনালি যত জিনিসপত্র ব্যাকআপে রাখা দরকার, ডাটা রাখা দরকার, আমি তো ইন্টারনেটের মাধ্যমে করেই থাকি, কোনো অসুবিধা নেই। হাইলি সিকিউরিটি পাসওয়ার্ড, আমি নিজস্ব এমন একটা পাসওয়ার্ড তৈরি করি যে পাশের ঘরে যে ব্যক্তিটা রয়েছে সেও হয়তো আমার পাসওয়ার্ডটা জানে না, আমি ওরকম সিকিউরিটি বেস দিয়ে, আমরা যেমন ওয়াইফাই এর পাসওয়ার্ড দিই নিজের ইচ্ছায় যাতে 10 জন না জানতে পারে, এমনকি বাবা মাও হয়তো জানে না যে কেউ আমার ওয়াইফাই ইউজ করবে না, ওয়াইফাই শুধু আমার। তো সেই বিষয়টা হাইলি সিকিউরিটি পাসওয়ার্ড হচ্ছে ইন্টারনেটের ক্ষেত্রে। কিন্তু কোন জিনিসটা ইন্টারনেটের দ্বারা করা যাচ্ছে না, যেখানে যে ডাটাকে আমি কনজিউমারের সাথে শেয়ার করা, সেই জিনিসটা তো আমরা ইন্টারনেটে করি না। ইন্টারনেটে তো আমরা বারবার বলছি সেটা আমার পার্সোনাল ইউজ, ইন্ডিভিজুয়াল হিসেবে, একজন ইন্ডিভিজুয়াল হিসেবে আমি সেটা ইউজ করছি। আমরা ডাটা শেয়ার করি কিসের মাধ্যমে, কনজিউমারের সাথে, এক্সট্রানেটের মাধ্যমে। তাহলে আমার অপশনটা হবে শেয়ার ডাটা অ্যামং কাস্টমার্স উইদাউট ডিলে। এরপরে রয়েছে যে গিভেন বিলো টু স্টেটমেন্ট, ওয়ান ইজ লেভেলড অ্যাজ অ্যাসারশন এন্ড দ্য আদার ইজ লেভেলড অ্যাজ রিজন। অ্যাসারশন আর রিজন দিয়েছে, খুবই সহজ, এটা আমি জানি তোমরা সবাই, ঠিক এটা নিয়ে খুব একটা বেশি আমি আলোচনা করবো না কারণ সময়ও কম, আমাকে শেষ করতে হবে। কম্পিউটার ক্যান ডু কম্পিউটিং অ্যান্ড টেলি কনফারেন্সিং। কম্পিউটার কম্পিউটিংই তো করে, টেলিকনফারেন্সিংই করে। টেলিকনফারেন্সিং কি, ভিডিও কল করা, ভয়েস কল করা, এই সমস্ত জিনিস কম্পিউটারের মাধ্যমে, আমরা ল্যাপটপের মাধ্যমে করে থাকি, স্কাইপের মাধ্যমে, ল্যাপটপে তো স্কাইপ থাকে, গুগল মিট থাকে, জুম মিট থাকে, সেই জিনিসগুলো আমরা করে থাকি। তারপরে কি বলছে, কম্পিউটার উইথ ইন্টারনেট কানেক্টিভিটি এবং and having proper software can do computing and telecconferencing। যদি ইন্টারনেট খুব ভালো থাকে, এই যে কিছুক্ষণ আগে প্র্যাকটিক্যালি আমাদের এই ঘটনাটা ঘটে গেল, ইন্টারনেট যদি খুব ভালো থাকে এবং যেই কম্পিউটারের মধ্যে আমি কাজ করছি, যে সিস্টেমটা যদি একদম আপডেটেড থাকে, তাহলে আমার কি হচ্ছে যে কম্পিউটিং এবং টেলিকনফারেন্সিং করা খুব সহজতর, খুব ভালো হয়। ইন্টারনেট থাকলো না, এই যে তোমরা সমস্ত, আমি কোথায় চলে গেলাম, সবাই মিলে মন খারাপ করে বসে থাকলে কোথায় গেল ম্যাম। তো এই যে ইন্টারনেট যদি ভালো থাকে তাহলেই আমি টেলিকনফারেন্সিং করতে পারবো, কম্পিউটার ভালো, সফটওয়্যার আপডেট হলেই কম্পিউটার ভালো কম্পিউটিং করতে পারবে। সফটওয়্যার বছরের পর বছর যদি আপডেট না করি, কম্পিউটার একদিন হঠাৎ করে হ্যাং হয়ে গিয়ে অন্ধকার হয়ে বসে থাকবে। তো কম্পিউটার কম্পিউটিং এবং টেলিকনফারেন্সিং যেমন করতে পারে, তার জন্য একটি সঠিক ইন্টারনেট ব্যবস্থা এবং একটি ভালো সফটওয়্যার আপডেটেশন দরকার, যার ফলে সেই কাজটি ভালোভাবে করতে পারবে। তাহলে এই ক্ষেত্রে আমার অ্যান্সারটা কি হবে, যে বোথ A and R are correct and R is the correct explanation of A। হয়ে গেল এটা। এরপরে হচ্ছে ম্যাচ দ্য আইটেমস অফ লিস্ট 1 উইথ দ্য লিস্ট 2। এটা একটু আমি জানি অনেকের হয়তো খুব মানে কি বলবো কনফিউশন হয়েছে, এটা একটু আউট অফ দ্য টপিক বিষয় চলে এসেছে। এখানে যেই জিনিসগুলো বলা হয়েছে প্রত্যেকটাই হচ্ছে আমাদের ভিডিও কলের মাধ্যম, ঠিক আছে, সমস্তই ক্লাউড কানেকশনের মাধ্যমে হয়ে থাকে। যেমন ব্লু জিন্স নেটওয়ার্ক, এখানেও আমরা ভিডিও কল করে থাকি। গো টু মিটিং, মিটিং শুনলেই বোঝা যাচ্ছে যে ভিডিও কল করা হয়, যেখানে ওয়েবএক্স মেসেঞ্জিং সেটাও করা হয় ভিডিও কল, এবং জুম ভিডিও আমরা চিনি, জুম কল আমরা জানি, তো সেটাও ভিডিও কনফারেন্স করার বিভিন্ন মাধ্যম। এবার এগুলো কারা ফাউন্ডার সেটা জিজ্ঞেস করা হয়েছে। তো এটা যারা ঠিক করেছে খুব ভালো কথা, যারা জানো না তারা জাস্ট, এটা কিছু বোঝানোর নেই, যেহেতু ইনফরমেশন বেসড, এখানে শুধু জানতে হবে যে কে কে ফাউন্ডার। তো ব্লু জিন্স নেটওয়ার্ক 2009 এটা তৈরি করেছিল ক্রিশ রামাকৃষ্ণন অ্যান্ড আলগু পেরিয়ান্নাম, ঠিক আছে। তারপরে গো টু মিটিং যে তৈরি করেছিল সেটা হচ্ছে সাইট্রিক সিস্টেম বলে একটা সিস্টেম, ওখানে ফাউন্ডার ঠিক দেওয়া নেই, সাইট্রিক সিস্টেম বলে একটা সিস্টেম তৈরি করেছিল, মানে অনেকজন মিলেই ওই কোম্পানিটাতে ওই সফটওয়্যারটায় কাজ করতো, সেই সফটওয়্যারটা এই জিনিসটা তৈরি করতে সাহায্য করছে, যেটা হচ্ছে সাইট্রিক্স মিডিয়া। তারপরে ওয়েবএক্স মেসেঞ্জিং তৈরি করেছিল হচ্ছে সিসকো বলে একটা কোম্পানি, সেটা। এবং জুম ভিডিও, এটা হয়তো আমরা জানি যখন জুম কলের কথা খুব বেশি প্রচার হচ্ছিল তখন আমরা জানি যে এনার ফাউন্ডার একজন কোরিয়ান ব্যক্তি, উনি হচ্ছে এরিক ইউং,
হ্যাঁ, উনি তৈরি করেছিল এই জুম ভিডিওটা 2011 সালে, বাট আমাদের ভারতবর্ষে আমরা জেনেছিলাম 2020 সালে, যখন আমরা সবাই ঘর বন্ধ হয়ে পড়েছিলাম। তো সেই তাহলে এই জিনিসটা তোমরা মিলিয়ে নিও যে ব্লু জিন্স নেটওয়ার্ক, ক্রিশ রামাকৃষ্ণন আর আলগু পেরিয়াপ্পাম গো টু মিটিং বানিয়েছিল হচ্ছে সাইট্রিক্স সিস্টেম, ওয়েবএক্স মেসেঞ্জিং হচ্ছে সিসকো, আর জুম ভিডিও বানিয়েছিল এরিক ইউ। ঠিক আছে, তারপরে 36-এ বলা হচ্ছে আইডেন্টিফাই ওয়ান অফ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ জিও। এবার আমরা চলে আসলাম কি পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট। আমার কাছে খুব কঠিন লাগতো এই টপিকটা, বাট তোমাদের অনেকের কাছে হয়তো সহজ লাগতো। যে এখানে বলা হয়েছে, বাট কোশ্চেন সহজই এসেছে এখান থেকে। আইডেন্টিফাই ওয়ান অফ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য জিওথার্মাল এনার্জি সোর্স ফ্রম দ্য ফলোইং। ডিসঅ্যাডভান্টেজ জানাচ্ছে যে জিওথার্মাল এনার্জির কারণে কি ধরনের প্রবলেম হতে পারে। তো আমাকে বলা হচ্ছে, প্রথমত আমরা জানি জিওথার্মাল এনার্জি হচ্ছে সবচেয়ে সেফ এনার্জি, ক্লিন এনার্জি যেটাকে বলে, একদম বিশুদ্ধ যেটা, হ্যাঁ একদম সবচেয়ে সেফ। কারণ এটা যে কি করে তৈরি হয়, এটা পৃথিবীর ভূপৃষ্ঠে যখন অতিরিক্ত গরম হয়ে যায়, গ্রীষ্মকালে দেখা যায় আমাদের ভূপৃষ্ঠ অতিরিক্ত বেশি পরিমাণে গরম হয়ে গেলে সেখান থেকে একটা হিট রেডিয়েটেড হতে থাকে। হ্যাঁ, সেই হিটটা রেডিয়েটেড হওয়ার ফলে ওই হিট রেডিয়েশন থেকে যখন ইলেকট্রিসিটি উৎপাদন করা হয় সেটাকে বলা হয় জিওথার্মাল এনার্জি। এবং এটি কি রিনিউয়েবল, মানে বারবার এটা তৈরি করা যাবে, কারণ ভূপৃষ্ঠ তো গরম হতেই থাকবে হতেই থাকবে, এবং সেখান থেকে ওই কোর হিট থেকে আমরা ইলেকট্রিসিটি তৈরি করতে পারবো। এটা কখনোই ফুরিয়ে যাবে না। তাই এটা একটি বিশুদ্ধ ক্লিন এনার্জি এবং রিনিউয়েবল এনার্জি, যেটাকে আবার তৈরি করা যাবে। তো সেই জিওথার্মাল এনার্জি বলা হচ্ছে যে ডিসঅ্যাডভান্টেজ কি, তার আবার প্রবলেমটা কি। তো প্রথমে বলা হয়েছে গুড ফর দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড রিলায়েবল সোর্স অফ রিনিউয়েবল এনার্জি। এটা তো অ্যাডভান্টেজ বলা হচ্ছে যে ভূপৃষ্ঠ থেকে উত্তাপ বের হচ্ছে, সেখান থেকে কোনো পলিউশন তেমন হচ্ছে না, সেখান থেকে আমি সেই উত্তাপটা বা সেই হিটটার থেকে যখন ইলেকট্রিসিটি তৈরি করছি সেটা জিওথার্মাল এনার্জি, এবং তার ফলে সেটা রিনিউয়েবল এনার্জি হচ্ছে, কারণ বারবার এটা তৈরি করা যাবে, কোনোদিনই ফুরিয়ে যাবে না। তো এটা অ্যাডভান্টেজ বলা হয়েছে। হাই এফিসিয়েন্সি, এটাও অ্যাডভান্টেজ, যে খুব ভালো ধরনের কার্যকারিতা করে, উচ্চ কার্যকারিতা লেখাই আছে, ভালো কাজ করে, তো হাই এফিসিয়েন্সি রয়েছে, এটাও অ্যাডভান্টেজ। লিটিল টু নো জিওথার্মাল সিস্টেম মেনটেনেন্স, জিওথার্মাল সিস্টেম মেনটেনেন্স করতে খুব একটা বেশি পয়সা, ইকোনমিক্যাল খরচ এবং আর প্রচেষ্টা অত করতে হয় না, খুব সাধারণের মাধ্যমেই মানুষ মানে ইলেকট্রিসিটি তৈরি করা যায়, বিদ্যুৎ উৎপাদন করা যায়। এরপরে রয়েছে যে এনভায়রনমেন্টাল কনসার্নস অ্যাবাউট গ্রিন হাউস এমিশন। হ্যাঁ, এইখানে একটা বিষয় আছে যে জিওথার্মাল এনার্জির ফলে যখন হিট রেডিয়েট হচ্ছে, সেই হিটটার থেকে যখন ইলেকট্রিসিটিটা তৈরি করা হচ্ছে, সেই মুহূর্তে কিছু গ্রিন হাউস গ্যাস বেরিয়ে যাচ্ছে পরিবেশে। মনে রাখি, দু ধরনের গ্যাস বেরিয়ে যাচ্ছে, সেটা কোনটা? কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন সালফিউড। এই দুটো গ্যাস বেরিয়ে যাচ্ছে, এই দুটো গ্যাসই কি আমাদের গ্রিন হাউস গ্যাস। তো সেটা পরিবেশের দূষণ করছে। ঠিক আছে, তাহলে গ্রিন হাউস গ্যাস এমিশন হচ্ছে। তো এখানে আমাকে শুধু অপশন দিয়েছে গ্রিন হাউস গ্যাস এমিশন, তো আমি ডি অপশনটা তো চোখ বুঝে দিয়ে আসবো। কিন্তু আরো কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, যেটা আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে যে আর্থকুয়েক সৃষ্টি হতে পারে, মাইনর আর্থকুয়েক হবে, মেজর হবে না। আর্থকুয়েক বলতে ভূমিকম্প, মাইনর হবে কিন্তু ভূমিকম্প হবে, এতে হয়তো ক্ষতিগ্রস্ত হতেও পারে অনেক সময়। তারপরে নয়েজ, যখন ইলেকট্রিসিটিটা ওই কোরটা থেকে হিট, ভূপৃষ্ঠ তো গরম হলো, সেখান থেকে তো উত্তাপ নিঃসৃত হলো, সেই উত্তাপটাকে যখন বিদ্যুতে বা ইলেকট্রিসিটিতে কনভার্ট করা হবে, তখন সেটা করতে গিয়ে কিন্তু এক ধরনের নয়েজ ক্রিয়েট হবে, যেটা আমাদের পরিবেশের নয়েজ পলিউশন করবে। তাহলে জিওথার্মাল এনার্জির কি কি ডিসঅ্যাডভান্টেজ গুলো? একটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস এমিশন করে। কোন দুটো গ্যাস এমিশন করে? কার্বন ডাই অক্সাইড আর হাইড্রোজেন সালফাইড করে। এবং তারপরে গিয়ে আমাদের মাইনার আর্থকুয়েক বা ভূমিকম্পের সৃষ্টি করতে পারে, এবং শেষে গিয়ে নয়েজ পলিউশনের সৃষ্টি করে। এই হলো আমাদের ডিসঅ্যাডভান্টেজ। তারপরে রয়েছে দ্য ক্রেডিট অফ কয়েনিং দ্য টার্ম সাস্টেইনেবল ডেভেলপমেন্ট শুড বি গিভেন। হ্যাঁ, যে এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এই জিনিসটা তো আমরা অনেক পড়েছি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, কিন্তু এটা প্রথম কোথায় ইউজ করা হয়েছিল? সেটা ইউজ করা হয়েছিল, এগুলো তোমরা পিপল অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট যদি পড়ো তাহলে নিশ্চয়ই ভালো করেই দিয়ে এসেছো। ব্রান্ডেনল্যান্ড কমিশন, যেটা 1987 সালে হয়েছিল। তো এই কমিশনটা
কিসের মানে কি জন্য হয়েছিল সেটা আমরা জেনে রাখি। এই কমিশনটার আরেকটা নামও আমরা জেনে রাখি। এই কমিশনটার আরেকটা নাম হচ্ছে ওয়ার্ল্ড কমিশন অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। যেহেতু এটা ব্রান্ডেনল্যান্ডে হয়েছিল, তাই এটাকে ব্রান্ডেনল্যান্ড কমিশনও বলা হয়। সাধারণত এটা ক্লাইমেট চেঞ্জ, গ্রিন হাউস গ্যাস এইসব নিয়ে এই কমিশনটা তৈরি হয়েছিল। গ্রিন হাউস এবং তার সাথে আরো একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা, যে গ্রিন হাউস গ্যাস যত বাড়বে আমাদের পৃথিবীতে গ্লোবাল ওয়ার্মিং তত বাড়তে থাকবে। তো সেই জিনিসটাকে কমানোর জন্য আমাদের পৃথিবীতে তাপমাত্রার পরিমাণ মানে অরিজিনাল তাপমাত্রার পরিমাণ 2 ডিগ্রি, মানে যে আইসল্যান্ড গুলো আছে সেখানে 2 ডিগ্রির বেশি হওয়া চলবে না, 2 ডিগ্রির কম থাকতে হবে বা 2 ডিগ্রির সমান হতে হবে, তার বেশি হতে পারবে না। সেই বিষয়গুলো আলোচনা করা হয়েছে এই ওয়ার্ল্ড কমিশন অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অথবা ব্রান্ডেনল্যান্ড কমিশন। ঠিক আছে, সেখানে প্রথম সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলা হয়েছিল। এরপরে রয়েছে আইডেন্টিফাই দ্য ক্লিন এনার্জি সোর্স ফ্রম দ্য ফলোইং। প্রথমেই আমি আলোচনা করে দিয়েছি, যেটা জিওথার্মাল হচ্ছে একটা বিশুদ্ধ এনার্জি বলা হচ্ছে, তো জিওথার্মাল হচ্ছে সঠিক অ্যান্সার। কোল কখনোই হবে না, কোল রিনিউয়েবল নয়, কারণ এটা নন রিনিউয়েবল হয়। কোল মানে কয়লা শেষ হয়েও যেতে পারে, পেট্রোলিয়ামও তাই শেষ হয়েও যেতে পারে, এটা কখনোই বিশুদ্ধ হবে না। এবং ন্যাচারাল গ্যাসও বিশুদ্ধ নয়, বিভিন্ন ধরনের গার্বেজ থেকে যে ন্যাচারাল গ্যাস উৎপাদন হয় সেটা বিশুদ্ধ হয় না, অনেক সময় এটা আমাদের বায়ুকে দূষিত করতে পারে, প্লাস এটা নন রিনিউয়েবল এর মধ্যে পড়ছে। তো জিওথার্মাল হচ্ছে শুধুমাত্র আমরা মনে রাখবো, জিওথার্মাল হচ্ছে আমাদের ক্লিন এনার্জি সোর্সের মধ্যে একমাত্র একটি এনার্জি যেটার মধ্যে খুব কম ডিসঅ্যাডভান্টেজ দেখা যায়, কিন্তু যে ডিসঅ্যাডভান্টেজ গুলো রয়েছে সেটা আমি আলোচনা করে দিয়েছি। এরপরে রয়েছে হোয়াট ডাজ নামা স্ট্যান্ড ফর দ্য কনটেক্সট অফ ক্লাইমেট চেঞ্জ। নামা বলতে বোঝানো হচ্ছে যে ন্যাশনালিটি অ্যাপ্রোপ্রিয়েট মিটিগেট অ্যাকশন। জাস্ট জেনে রাখো, এটার ফুল ফর্ম জানতে চেয়েছে, ন্যাশনাল অ্যাপ্রোপ্রিয়েট মিটিগেশন অ্যাকশন। এটা মেইনলি ক্লাইমেট চেঞ্জ, আমাদের যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এই যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, সেই জিনিস নিয়ে এটার মেন বিষয় আসয়। এটাকে ফুল ফর্মে বলা হয় ন্যাশনাল অ্যাপ্রোপ্রিয়েট মিটিগেশন অ্যাকশন। ঠিক আছে, তারপরে বলা হচ্ছে দ্য দোহা অ্যামেন্ডমেন্ট অফ 2012 ইজ রেলেভেন্ট টু হুইচ অফ দ্য ফলোইং। এবার কিরকম ভিতর থেকে কোশ্চেন করা হয়েছে, দোহা অ্যামেন্ডমেন্ট পড়লে মনে হবে পড়িনি, তো কোথায় পড়লাম, কোনোদিনও তো পড়িনি, তো সেই রকম বিষয় এখন করা হচ্ছে। এখানে আমাকে অপশনস দেওয়া হয়েছে দ্য এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট, মন্ট্রিয়াল প্রোটোকল, প্যারিস এগ্রিমেন্ট, কিয়োটো প্রোটোকল। কিয়োটো প্রোটোকল এখনই যদি কাউকে জিজ্ঞেস করি ঝরঝর করে বলে দিবে। কিয়োটো প্রোটোকল কি? কিয়োটো প্রোটোকল মেইনলি গ্রিন হাউস গ্যাস এমিশন কমাতে হবে সেই নিয়ে কাজ করে, ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করে। 1997 সালে প্রথম কিয়োটো প্রোটোকলের ধারণাটা তৈরি হয়েছিল এবং 2005 সাল থেকে এটা লাগু করা হয় কিয়োটো প্রোটোকল, এটা জানি। কিন্তু তার আন্ডারে যে দোহা অ্যামেন্ডমেন্ট, যেখানে 2012 সালে এই অ্যামেন্ডমেন্টটা তৈরি করা হয়েছিল, যখন দেখা যাচ্ছিল পৃথিবীতে গ্লোবাল ওয়ার্মিং এর পরিমাণ প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে এবং মেইন রিজন কি, গ্রিন হাউস গ্যাস, সেই গ্যাসগুলোকে কমানো বা সেই গ্যাসগুলোকে এমিশন করার যে কাজটা, সেটা দোহা অ্যামেন্ডমেন্টেই বলা হয়েছিল। তো দোহা অ্যামেন্ডমেন্ট কিয়োটো প্রোটোকলের আন্ডারে পড়ছে। ঠিক আছে, স্পটিং এরার্স এন্ড রিজলভিং ইনকনসিস্টেন্সি ইন ডাটা ইজ কল্ড। যখনই কোনো ডাটাকে ঠিকঠাক করা বা সেই ডাটাটার মধ্যে যদি কোনো এরার্স দেখা যায়, সেটাকে ঠিক করার যে পদ্ধতিটা, সেটাকে কি বলা হয়, ডাটা টেস্টিং, ডাটা ওয়েগনিং, ডাটা ক্লিনজিং এবং ডাটা কারেক্টিং। এবার ক্লিনজিং কথাটার মানে বুঝি, আমরা সবসময় ক্লিনজার ইউজ করি মুখে, কেন ইউজ করি, মেয়েরা ভালো বুঝতে পারবে কেন ইউজ করি। মুখের মধ্যে বিভিন্ন রকমের ব্লেমিশেস, পিম্পলস, নানান রকম খুব ধুলোবালির মধ্যে যাতায়াত করছি, তার জন্য মুখ একেবারে কালো হয়ে গেছে, ধুলো লেগে গেছে, সেই সব জিনিসগুলোকে ঠিকঠাক রাখার জন্য, সেই স্কিনে যাতে প্রবলেম না হয় তার জন্য আমরা ক্লিনজিং করি, ক্লিনজার ইউজ করি, পরিষ্কার করি। তো এই ক্ষেত্রেও সেম ধরে নাও মুখের মতো ডাটার মধ্যে নানান রকম প্রবলেম দেখা যাচ্ছে, এরার দেখা যাচ্ছে, ডাটা ব্যাকআপ করা যাচ্ছে না, ডাটার মধ্যে ইনকনসিস্টেন্সি, যে হিসাবে সাজিয়েছিলাম সেই হিসাবে না সাজানো না হয়ে সেটা একদম মানে ওলট পালট হয়ে সাজানো হয়ে গেছে, এরকম একটা পরিস্থিতিতে আমাকে কি ইউজ করা উচিত, ডাটা ক্লিনজিং ইউজ করা উচিত। ঠিক আছে, এরপরে রয়েছে গিভেন বিলো দ্য টু স্টেটমেন্ট, ওয়ান ইজ অ্যাসারশন এন্ড আদার ইজ রিজন। এই অ্যাসারশন এন্ড রিজন বলা হয়েছে। অ্যাসারশন রিজন খুব সহজ এসেছে, প্রথমেই বলা হচ্ছে যে ডাটা গভর্নেন্স সেট ইন্টারনাল স্ট্যান্ডার্ড ডাটা পলিসি দ্যাট অ্যাপ্লাই টু হাউ ডাটা আর গ্যাদার্ড, স্টোরড, প্রসেসড অ্যান্ড
ডিসপোজড। ডাটা গভর্নেন্স বলা হচ্ছে মানে কি করে তত্ত্বাবধান করা হয়। তত্ত্বাবধান কি করে করা হবে? ডাটাকে গ্যাদার করা হবে, স্টোর করা হবে, সেটাকে কিভাবে যে ডাটাগুলো প্রয়োজন নয় সেগুলোকে ডিসপোজ কি করে করা হবে, সমস্ত ডাটা গভর্নেন্সই হয়। তাহলে অ্যাসারশন ঠিক আছে। রিজন কি বলছে? ডাটা গভর্নেন্স মেইনটেইনস আ সার্টেন প্রিন্সিপাল টু মেক এফেক্টিভ ডাটা গভর্নেন্স হুইচ আর অ্যাকাউন্টেবিলিটি, standardized rules and regulation, data stewardship, data quality standards and transparency। এই ট্রান্সপারেন্সি বলতে স্বচ্ছতা বোঝাচ্ছে, এখানে মানেগুলো প্রত্যেকটাই স্বচ্ছতা বোঝাচ্ছে, ডাটা কোয়ালিটি স্ট্যান্ডার্ড মানে গুণগতভাবে ডাটা একদম সঠিক হতে হবে, খুব ভালো হতে হবে। ডাটা স্টিউয়ারশিপ বলতে বোঝানো হচ্ছে যে ডাটাগুলোকে সঠিকভাবে সেটার মধ্যে সঠিকভাবে সেটাকে সাজানো হয়েছে কিনা, বা যে রুলস বা নিয়ম বা শর্তাবলী যে ঠিকঠাক ভাবে ডাটাগুলোকে ইউজ করা হয়েছে কিনা, সেগুলোকে ব্যাকআপে রাখা হচ্ছে কিনা, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু ডাটা গভর্নেন্স দেখে। তখনই কিন্তু আমরা ডাটাকে ভালোভাবে প্রসেস করতে পারি, সাজাতে পারি এবং সেটাকে ডিসপোজ করতে পারি। তাহলে আমাদের অ্যাসারশন এন্ড রিজন বোথ আর কারেক্ট, আর রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন ফর অ্যাসারশন। এটা হয়ে গেল আমাদের। তারপরে 45 আমাদের কি বলা হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট, আর 3টের মতো কোশ্চেন আছে, শেষ হয়ে যাবে। নমিনাল ডাটা, অর্ডিনাল ডাটা, ইন্টারভেল ডাটা এন্ড রেশিও ডাটা, রেশিও সম্বন্ধে বলা হয়েছে। নো আইআর সম্বন্ধে কোশ্চেন এসেছে, আমরা আগের দিনই পড়ে নিয়েছি। নমিনাল কি করে? ক্যাটাগরাইজ করে। অর্ডিনাল কি করে? র্যাঙ্কিং করে। বা ইন্টারভেল কি করে? যে দুটো র্যাঙ্কের ফার্স্ট এবং সেকেন্ডের মধ্যে, দুটো বিষয়ের মধ্যে যখন ব্যবধানে তুল্যমূল্য বিচার করা হয় সেটা বলা হয় ইন্টারভেল ডাটা। এবং রেশিও যেখানে হচ্ছে যে সবচেয়ে বেশি ডাটাটা, সবচেয়ে বেশি মাত্রায় পরিমাণে যে ডাটাটা রয়েছে তার সাথে জিরো মানে আগে যে সবচেয়ে বেশি ছিল তার সাথে যে তুল্যমূল্য বিচার করা হয় সেটাকে বলা হয় রেশিও ডাটা। ঠিক আছে। এবার নমিনাল ডাটায় যেহেতু ক্যাটাগরাইজ করা হয়, তো সেখানে কি কোনো সাবস্ট্রাকশন, অ্যাডিশন, মাল্টিপ্লাই, ডিভিশন কোনো কিছুকে ক্যাটাগরাইজ করতে গিয়ে কি আমরা এই ধরনের নাম্বারিং এর এই ধরনের পদ্ধতিগুলো কি ইউজ করি? তোমরা কমন সেন্সিক্যালি ভেবে দেখো, কখনোই ইউজ করি না। আমরা কি ক্যাটাগরি করে দিই যে এটা পুরুষ, এটা নারী, এখানে ছেলেরা 50% ছেলে রয়েছে, এখানে 50% মেয়ে রয়েছে, এই যে এই ক্যাটাগরাইজ করে দিই। সেক্ষেত্রে আমরা কোন রকম কিন্তু যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই ধরনের কোনো বিষয় ইউজ করি না। তাহলে নমিনাল ডাটায় কি হবে? ক্যানট পারফর্ম এনি ম্যাথমেটিক্যাল অপারেশন। হয়ে গেল। অর্ডিনাল ডাটায় কি হচ্ছে? যে আমরা র্যাঙ্ক করছি, যে এ ফার্স্ট হয়েছে, এ সেকেন্ড হয়েছে, এ থার্ড, এ ফোর্থ, ফিফথ, এরকম ভাবে র্যাঙ্কিং করছি। সেক্ষেত্রে আমরা কি করছি? সেক্ষেত্রে আমরা করছি শুধুমাত্র অ্যারেঞ্জ করছি অর্ডারলি, যে ফার্স্ট যে সে প্রথমে আসলে, সেকেন্ড হলো ফার্স্টের পরে, সেকেন্ডের পরে থার্ড আসলো, এইভাবে অর্ডারলি আমরা গুছিয়ে নিলাম। তাহলে অর্ডিনাল ডাটা ক্যান অ্যারেঞ্জ অর্ডারলি। হয়ে গেল। ইন্টারভেল ডাটা কি? ইন্টারভেল ডাটা দুটো ডাটার মধ্যে তুল্য, তাদের মধ্যে কিরকম তফাৎ রয়েছে সেটা দেখা, ফার্স্ট এবং সেকেন্ডের মধ্যে কত নাম্বারের ডিফারেন্স রয়েছে। কিসের মাধ্যমে জানবো? অ্যাডিশন অথবা সাবস্ট্রাকশন মানে যোগ অথবা বিয়োগ করে আমরা সেটা জানতে পারবো। তো ইন্টারভেল ডাটা কি হবে? ক্যান অ্যাড এন্ড সাবস্ট্রাক্ট, অ্যাডিশনও করে এবং সাবস্ট্রাক্ট করে, বাট মাল্টিপ্লাই এবং গুণ এবং ভাগ করে না, মাল্টিপ্লাই এবং ডিভিশন এর কাজ করে না। রেশিও কি করছে? রেশিও কি করেছিল? যে সবচেয়ে বড় যে মানটা ধরে নিলাম 0, তার সাথে এই বছরের যে সবচেয়ে বেশি মান তার যে তুল্যমূল্য বিচার বা তাদের যে তফাৎটা দেখে সেটাকে বলা হয় রেশিও ডাটা। তো রেশিও ডাটার ক্ষেত্রে কি হচ্ছে? যে যোগ বিয়োগ তো ইউজ করাই হবে, তার সাথে কি আমরা মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনে ইউজ করব, গুণ এবং ভাগও ইউজ করব। বোঝা গেল? তাহলে রেশিওর ক্ষেত্রে কি হচ্ছে? ক্যান অ্যাড, সাবস্ট্রাক্ট, মাল্টিপ্লাই এন্ড ডিভাইড। এই হলো এটার অ্যান্সার। এরপর হচ্ছে a learning method that combines convenient face to face communication with non conventional electronically produced learning input is called। কি হচ্ছে? যে কম্বাইন একটা ভার্সন দেওয়া হচ্ছে যেখানে ফেস টু ফেসও হচ্ছে প্লাস নন ইলেকট্রিক্যালি প্রডিউসড হচ্ছে, মানে ইন্টারনেটের মাধ্যমে কোনো একটা যান্ত্রিক বিষয়ের দ্বারা আমরা জানি, এখানে মোবাইল, ল্যাপটপ কোনো না কোনো কিছুর মাধ্যমে আমরা একে অপরের সাথে ক্লাস করছি। সেখানে কি হচ্ছে? ফেস টু ফেসও, ক্লাসরুমের মতো ফেস টু ফেসও হচ্ছে, বাট আমরা ইন্টারনেটেও ইউজ করছি। তাহলে দুটো জিনিসই হচ্ছে, তার মানে এটা কি ব্লেন্ডেড লার্নিং হচ্ছে। এরপরে হচ্ছে NEP 2020 recommended the increase of gross environmental ratio in higher education included vocational education in 2018 to the expected said gross GER
পড়িয়েছি আমি গ্রস এনরোলমেন্ট রেশিও ইন 2035 এ কত শতাংশ বৃদ্ধি। 2018 সাল থেকে 2035 সাল অবধি আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 তে বলা হয়েছে যে কতটা উন্নত করা হবে। আমাদের গ্রস এনরোলমেন্ট রেশিও বলতে কত ছাত্রছাত্রী যোগদান করছে, কলেজে ভর্তি হচ্ছে, ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে, স্কুলে ভর্তি হচ্ছে, সেটা দেখা। তো সেই জিনিসটা দেখা হবে। 2018 সালে ছিল 23.6, যারা পারোনি তারা লিখে রাখো। 2018 সালে ছিল 23.6 এবং 2035 সালে গিয়ে আমাদের মেন লক্ষ্য থাকবে সেটা 48% নিয়ে যাওয়া। হ্যাঁ, তো অপশন বি হবে 23.6% থেকে 2035 সালে গিয়ে 48% নিয়ে যাওয়া গ্রস এনরোলমেন্ট রেশিওকে। ঠিক আছে। ইন দ্য গ্রুপ অফ মেম্বার্স উইথ ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডস দ্য ব্যারিয়ার্স টু কমিউনিকেশন অ্যামং দেম প্রাইমারিলি রাইজেস ফ্রম, যে বিভিন্ন গ্রুপের মানুষ একই জায়গায়, বিভিন্ন কালচারের মানুষ একই জায়গায় একত্রিত হলে যে ধরনের কমিউনিকেশন ব্যারিয়ার দেখা যায় সেটা প্রাইমারিলি কোন কারণে দেখা যায় সেটা জিজ্ঞেস করা হচ্ছে। ড্রেস ডিজাইন, যে একজন খুব ব্র্যান্ডেড ড্রেস পরলো, একজন খুব নর্মাল ড্রেস পরলো, সেটা। এথেন্টিসিটি মানে নিজের কিরকম কালচার, নিজের কথা বলার স্টাইল, নিজের হাঁটা চলা, পার্সন মানে নিজেকে কিভাবে প্রেজেন্ট করা, সমস্তটা এথেন্টিসিটি বোঝাচ্ছে। কালার ব্লাইন্ডনেস, এখানে কোনো মানে নেই, অর্থহীন। ফুড হ্যাবিট মানে কি ধরনের খাওয়া পর্যন্ত করে, পাঞ্জাব যে সে ছোলে বাটোরা ইউজ করে বা ভালোবাসে, আমি বাঙালি মাছ ভাত ভালোবাসি। তো এরকম আমাদের ফুড হ্যাবিটস এর মধ্যে ডিফারেন্স রয়েছে। তো সেই জিনিসটার দ্বারা কি আমরা ব্যারিয়ার হতে পারে? তো এখানে বোঝাই যাচ্ছে, অনেকে হয়তো ড্রেস ডিজাইন ভাবতে পারে যে আমাদের পোশাক পরিচ্ছদের মাধ্যমে যে একটা ব্যারিয়ার দেখা যায়, সেই ক্ষেত্রে কমিউনিকেট না। আমাদের মেন ব্যারিয়ারটা হয় এথেন্টিসিটির কারণে, যে আমি আমার ভাষা একরকমের, আরেকজনের ভাষা একরকমের, দুজনের মধ্যে কথাবার্তা বুঝতে পারছি না। আমি নিজেকে প্রেজেন্ট করছি একরকমের, আরেকজন প্রেজেন্ট করছে একরকমের। আমি একরকমের কালচারে বসবাস করেছি, সে একরকমের কালচারে বসবাস করছে, দুজনের মধ্যে কোনো মিল খাচ্ছে না। এই ক্ষেত্রে কমিউনিকেশন ব্যারিয়ার হয়ে যাচ্ছে। তো এথেন্টিসিটির কারণে কিন্তু সাধারণত এই ব্যারিয়ারটা দেখা যায়, কারণ প্রত্যেকেরই একটা ইন্ডিভিজুয়াল এথেন্টিসিটি থাকে। The expression of emotion by man and animals as stated by expert like Charles Darwin established. Charles Darwin মানুষের একজন এক্সপার্ট ছিলেন, উনি বলেছিলেন যে মানুষের ইমোশন, মানুষের ফেশিয়াল এক্সপ্রেশন এবং পশুদের ইমোশন, পশুদের ফেশিয়াল এক্সপ্রেশন দেখলে আমরা বুঝতে পারবো সেটাকে কি ধরনের কমিউনিকেশন বলা হয়। আমি জানি তোমরা সবাই সঠিক দিয়ে এসেছো, নন ভার্বাল কমিউনিকেশন। আচ্ছা, এইখানে একটা নতুনত্ব আছে এই কোশ্চেনটায়, এটা পুরো তুলে দিয়েছে একদম চার্লস ডারউইনের লেখা। ও লিখেছিল 1872 সালে একটা বই, যে বইটার নামই দ্য এক্সপ্রেশন অফ ইমোশন ইন ম্যান অ্যান্ড এনিমেল। সেই বইটার নাম তুলে দিয়েই কোশ্চেন দিয়ে দিয়েছে। তো সেখানে ও মেনলি এইটা নিয়ে আলোচনা করেছিল যে আমরা নন ভার্বাল কমিউনিকেশনের দ্বারা মানুষ পশু দুজনেরই ফেশিয়াল এক্সপ্রেশন দেখি, কিন্তু বা কিরকম সেই দেখেই বুঝে যায় যে তাদের কি ধরনের ইমোশন তাদের মনের মধ্যে চলছে। এবং এই বইটিকে নন ভার্বাল কমিউনিকেশনের মডার্ন অ্যানালিসিস বলা হয়ে থাকে। একদম একদম মানে খুব মডার্ন স্টাইলে নন ভার্বাল কমিউনিকেশন কি হয়ে থাকে, কিভাবে হয়ে থাকে, সেটার অ্যানালিসিস করা হয়েছে। ঠিক আছে। এরপরে রয়েছে দ্য ডকুমেন্টারি ফিল্ম লাস্ট, দ্য ডকুমেন্টারি ফিল্ম মেকিং মুভমেন্ট দ্যাট বিগেন ইন ফ্রান্স ডিউরিং 1960 ইজ নোন অ্যাজ। এখানে 2 নম্বর কাটা মানে কেটে দেওয়ার একটা কোশ্চেন, কারণ অনেকেই জানে না যে কি হতে পারে। এটা খুব বেশি বলবো অনেকে মানে যারা ঠিকঠাক ইয়ে করেছে, আমি হলে জানতাম না, আমি তুক্কা দিয়ে আসতাম যে আমার এটা মনে হচ্ছে আমি এটা দিয়ে আসি। বাট এখানে একটা জিনিস জানার আছে, ডকুমেন্ট একটা সময়ে ডকুমেন্টারি ফিল্ম আমরা যেখানে দেখি, যেখানে কি হচ্ছে অরিজিনাল ফিকশনাল ফিল্মের মতো হয় না। এখানে কোনো একজন ব্যক্তির একদম অরিজিনাল সমস্ত ঘটনা, তার জীবনে কি কি ঘটেছে, সেই একদম স্টিল পিকচার গুলো নিয়ে, তারপরে সেটাকে নিয়ে অনেক বিশেষজ্ঞ তাকে নিয়ে যারা রিসার্চ করেছে তারা সেটা নিয়ে আলোচনা করে, তার জীবন অবস্থা, তার কি ধরনের উন্নতি হয়েছে, কি হয়েছে, সেগুলো আলোচনা করে, সেটাকে ডকুমেন্টারি বলা হয়। যেমন আমরা হিটলারের ডকুমেন্টারি প্রচুর দেখেছি, নেতাজি সুভাষচন্দ্র বসুর ডকুমেন্টারি দেখেছি, আমরা ক্লিওপেট্রার ডকুমেন্টারি দেখেছি, এরকম অনেক এরকম ব্যক্তিদের দেখেছি যারা কি করেছে, এবং সেখানে কেউ অভিনয় করে না, সেখানে একদম অরিজিনাল ফটো, অরিজিনাল তথ্য এগুলো দেখানো হয়। তো একটা সময় গিয়ে এই ধরনের
ফিল্ম বন্ধ করে দেওয়া হয়, যে বলা হয় যে এখানে তো মানুষের কি বলা হয় খারাপ দিকটাও দেখা, একজন লেজেন্ডের খারাপ দিকটাও দেখানো হচ্ছে আবার ভালো দিকটাও দেখানো হচ্ছে এবং তাকে ক্রিটিসাইজ করা হচ্ছে। তো একজন লেজেন্ডকে যদি ক্রিটিসাইজ করা হয় সেই সময়ের সমাজ সেটা মানতে পারছিল না, সেই কারণে এই ধরনের ফিল্মকে টোটালি বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু ফ্রান্সের কিছু মানে মুভি ক্রিটিক্স তারা কি করলো যে এগুলো চলবে না, আমরা এই ধরনের বই করব, এতে মানুষ জানতে পারবে যে যার আন্ডারে রয়েছি, যে গভর্নমেন্টের আমরা আন্ডারে রয়েছি, তাদের জন্য তাদের জানতে হবে যে এই পলিটিশিয়ানরা কিরকম, তাদের অ্যাকচুয়ালি জীবনযাত্রা কিরকম, সত্যিটাও তাদের জানতে হবে। তো তখন একটা বিপ্লব শুরু হয় 1960 ফ্রান্সে। তো সেইটার নাম জিজ্ঞেস করছে, সেই বিপ্লবটার নাম কি? সেই বিপ্লবটার নাম হচ্ছে সিনেমা ভ্যারিতে। আমি সঠিক উচ্চারণ করলাম কিনা জানি না, কারণ এটা ফ্রান্সের একটা ওদের অ্যাকসেন্টে বলে সিনেমা ভ্যারিতে। সিনেমা ভ্যারিতে মানেটাই হচ্ছে সিনেমা ইন ট্রুথ। আমি সিনেমার মাধ্যমে তোমার কাছে সত্যিটা, ভ্যারিতে কথাটার অর্থ হচ্ছে ট্রুথ, সিনেমার মাধ্যমে তোমার সামনে সত্যিটা তুলে ধরবো। তো সিনেমা ভ্যারিতে হচ্ছে এই মুভমেন্টটার নাম। তো বোঝা গেল আমি যতটা পারলাম, শুধুমাত্র আমরা কম্প্রিহেনশনটা করলাম না, কারণ অত টোটালটা পড়ে আমাদের সম্ভব নয়, আর বাকি যা যা কোশ্চেন আছে সমস্তটা আমি ডিসকাস করে দিলাম উইথ যেই অপশনস গুলো আমাদের ভুল সেই অপশন গুলোরও কনসেপ্ট আমি বুঝিয়ে দিলাম। এবার তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো।